আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকে পরীক্ষা জানো সবাই। আমি একটা এমসিকিউ রিভিশন দেওয়ার কথা বলছিলাম। যদিও দেরি হয়ে গেছে, তারপরে তোমরা যতক্ষণ সময় পাবে ১ ঘন্টা পর্যন্ত ভিডিও এমসিকিউ গুলা একটু দেখে যাবা। নিজেরা randomly সারা দুনিয়ার এমসিকিউ পড়ে শেষ করতে পারবা না। তো আমি যা বলবো এগুলো একটু মনে রাখতে চেষ্টা করো। আশা করি অনেকগুলো এমসিকিউ তোমাদের কমন হবে। ২৫ টা কমপক্ষে কমন থাকবে। আমি যা বলবো সবগুলো যে মনে রাখতে পারো। তো আমি কি বলবো যতক্ষণ বলি যা বলি একটু মনে রাখতে হবে। তো হিসাব সমীকরণ সম্পর্কে একদম শুরু করি এই জায়গা থেকে। একদম বেসিক আলোচনা করা লাগবে না কারণ তোমরা অলরেডি পরীক্ষা দিচ্ছ, মোটামুটি ভালো পারো আমার বিশ্বাস। তো যে সমীকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদ দায় মালিকানা সত্ত্ব প্রদর্শন করা হয় সেটার নাম হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের মূল উপাদান ৩টা: সম্পদ দায় মালিকানা সত্ত্ব। এগুলো মনে রাখতে হবে। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে ৪টা উপাদান: মূলধন এবং আয়ের কারণে মালিকানা সত্ত্ব বাড়ে। আয় নগদে হোক বা বাকিতে হোক, মূলধন আয়ের কারণে মালিকানা সত্ত্ব বাড়ে। মূলধন হলো মালিক যেটা সরাসরি ইনভেস্ট করে। মালিকানা সত্ত্ব হলো কোম্পানি সম্পত্তির উপর মালিকের যে পরিমাণ দাবি আছে। কারণ মালিক যা ইনভেস্ট করে সবসময় সেটা থাকবে না, সেটা কি হয় পরিবর্তন হয়। তাই মালিক যেটা ইনভেস্ট করে সেটার নাম মূলধন। সম্পত্তির উপর মালিকের যে পরিমাণ দাবিদার সেটা হলো মালিকানা সত্ত্ব। মূলধন এবং আয়ের কারণে মালিকানা সত্ত্ব বাড়ে, ব্যয় এবং উত্তোলনের কারণে মালিকানা সত্ত্ব কমে। উত্তোলন বলতে কি বোঝায়? মালিক যদি কোম্পানিতে যে কোনো ধরনের সুযোগ সুবিধা বহন করে, মালিকের ব্যক্তিগত কোনো ব্যয় যদি কোম্পানি থেকে নেয়, আয়কর, জীবন বীমা, সেগুলো উত্তোলন। পণ্য উত্তোলন, নগদ উত্তোলন। আর মালিক যে কোনো ধরনের সুযোগ সুবিধা মালিকের ব্যক্তিগত ব্যয় যদি কোম্পানিতে বহন করে সেটা উত্তোলন। অর্থাৎ উত্তোলন এবং ব্যয়ের কারণে মালিকানা সত্ত্ব কমে। আর মূলধন এবং আয়ের কারণে মালিকানা সত্ত্ব বাড়ে। ২ টা কারণে মালিকানা সত্ত্ব বাড়ে, ২ টা কারণে মালিকানা সত্ত্ব কমে। এবার হিসাব সমীকরণের শুদ্ধ রূপ। হিসাব সমীকরণে a সমান l প্লাস ওই। এটা যদি আমি l পক্ষান্তর করে বাম পাশে আনি তাহলে a মাইনাস l সমান ওই হবে। অর্থাৎ ওই সমান l মাইনাস ওই হবে। ওই সমান a মাইনাস l হবে। তারপর আমি যদি পক্ষান্তর করে ওই বাম পাশে আনি, l ডান পাশে নিই, তাহলে a মাইনাস ওই সমান l হবে, অথবা l সমান a মাইনাস ওই বলতে পারি। এই তিনটা রূপই শুদ্ধ। সমীকরণের বর্ধিত রূপ a সমান l প্লাস সি প্লাস আর প্লাস মাইনাস সি মাইনাস ডি। আচ্ছা, সি এ মানে লাইবিলিটিস, এ মানে অ্যাসেট, এল মানে লাইবিলিটিস, সি মানে ক্যাপিটাল, আর মানে রেভিনিউ, ই মানে এক্সপেন্স, ডি মানে ড্রয়িংস। এই এই যে ৪টা বিষয়, এই জন্য বলা হয় মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে ৪টা উপাদান। এই যে এই ৪টা। ২ টা কারণে মালিকানা সত্ত্ব বাড়ে, ২ টা কারণে মালিকানা সত্ত্ব কমে। হয়ে গেল, বিস্তারিত আর বলা লাগবে না আশা করি। তো আমার কষ্ট করে তোমাদের এই বিষয়গুলো একটু মনে রাখতেই হবে যে হিসাব ৫ প্রকার আধুনিক পদ্ধতিতে: সম্পদ ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট; আয় দায় মালিকানা সত্ত্ব কমলে ডেবিট, বাড়লে ক্রেডিট। সম্পদ কোন জিনিস? যে সব বিষয়গুলা ভবিষ্যতে ব্যবহার করা যাবে, সুযোগ সুবিধা পাওয়া যাবে, মুনাফা অর্জনে সহায়ক হবে এবং ব্যবসা পরিচালনা সহায়ক হবে, সেগুলো হচ্ছে দায় পরিশোধের সক্ষমতা রাখে, সেগুলো হচ্ছে সম্পদ। এজন্য বকেয়া ব্যয় সম্পদ, বকেয়া ব্যয় দায়, অগ্রিম ব্যয় সম্পদ, বকেয়া আয় সম্পদ। সম্পদের যে অংশ ভোগ করা হয়ে গেছে সেটার নাম হলো ব্যয়। আয় হলো যে প্রক্রিয়া সম্পদ বাড়ে দায় কমে, সেটা হচ্ছে আয়। সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে দায় বলে। আর টোটাল সম্পদের উপর মালিকের যে পরিমাণ দাবি সেটার নাম মালিকানা সত্ত্ব। আশা করি সম্পদ ব্যয় দায় এগুলার নাম মুখস্থ করার কোনো দরকার নাই, এটি তোমরা আশা করি পারবা। এবার এই জায়গায় সংজ্ঞাগুলা বলছিলাম, সংজ্ঞা নিয়ে আমি আর বেশি বলবো না। দেনাদারের কয়েকটা নাম শিখতে হবে, দেওয়া মূল্য আসতে পারে। দেনাদার, প্রাপ্য হিসাব, ক্রেতা, এই পুস্তক ঋণ, এই কয়েকটা কমপক্ষে মনে রাখো। পাওনা, বিক্রয় করতে এনে এই সবগুলো হলো প্রাপ্য হিসাব এবং দেনাদার। এগুলো ডেবিট হবে। বাকিতে সেবা দিলে বিক্রি করলে দেনাদার সৃষ্টি হয়। পাওনাদার, প্রদেয় হিসাব, বিক্রেতা, সরবরাহকারী, দেনা, ক্রয় করতে এনে এটা একটু মনে রাখো। দ্বারে পণ্য ক্রয় করলে, দ্বারে পণ্য দ্রব্য বা অন্য কিছু ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয়। পাওনাদার মানে যে আমার কাছে টাকা পাবে। দেনাদার মানে আমি তার কাছে টাকা পাবো। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। বাট্টা প্রধানত ২ প্রকার: নগদ বাট্টা, কারবারি বাট্টা। প্রত্যেকটা বাট্টা আবার ২ প্রকার, একটা প্রদত্ত বাট্টা আর একটা প্রাপ্ত বাট্টা। কারবারি বাট্টা ২ ধরনের, একটা ক্রয় বাট্টা আর একটা বিক্রয় বাট্টা। ক্রয় বাট্টা হলো বাকিতে না, ক্রয় বাট্টা হলো পণ্য ক্রয়ের সময় যে ডিসকাউন্ট আমরা পাই সেটার নাম ক্রয় বাট্টা। পণ্য বিক্রি করার সময় যে বাট্টাটা ডিসকাউন্ট আমরা দিই সেটার নাম হলো বিক্রয় বাট্টা। অর্থাৎ আমরা যখন কিনি তখন যেটা আমার কাছে ক্রয় বাট্টা, যে বিক্রি করে তার জন্য বিক্রি বাট্টা। তো একসাথে আমি আমার কাজ করব যে আমি পণ্য যখন কিনবো তখন আমি যে ডিসকাউন্টটা পাবো সেটার নাম ক্রয় বাট্টা। আমি যখন পণ্য বিক্রি করবো তখন যে আমি মানুষকে ডিসকাউন্টটা দিব এটা আমার জন্য বিক্রয় বাট্টা। এই সিম্পল হিসাব। ক্রয় বাট্টা ক্রেডিট, বিক্রয় বাট্টা ডেবিট। আম যে নগদ বাট্টাও ২ ধরনের, একটা প্রাপ্ত বাট্টা আর একটা প্রদত্ত বাট্টা। দেনাদার থেকে পাওনাদারকে টাকা পরিশোধের সময় যে পরিমাণ টাকা আমরা কম দিই সেটার নাম প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা আমাদের জন্য আয়, এজন্য ক্রেডিট। প্রদত্ত বাট্টা হলো দেনাদার থেকে টাকা পাওয়ার সময় যে পরিমাণ টাকা আমরা কম দেই, কম পাই, আমরা কম পাই, তখন এই যে আমরা যে ছাড়টা দেই ডিসকাউন্ট দেনাদারকে সেটার নাম হলো প্রদত্ত বাট্টা। অর্থাৎ বাট্টা টাকা যখন পাই বাট্টা তখন দেই, আর টাকা যখন দেই বাট্টা তখন পাই। এজন্য পাওনাদারের লগে প্রাপ্ত বাট্টা সম্পর্ক।
আর দেনাদারের লগে নগদ বা প্রদত্ত বার্তা সম্পর্ক। হিসাব সমীকরণে বাম পাশ আর ডান পাশ আমরা জানি, এটা সম্পদের নামে গড় হবে, যে কয়টা সম্পদে তাদের নামে গড় হবে। জাবেদা যদি ভালো করে পারো তো সমীকরণ নিয়ে কোনো সমস্যা হবে না। সর্বোচ্চ কি কি আইটেম আসতে পারে, এইটা তো সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল আমি আর বলতে যাচ্ছি না। সম্পদ বা এটা বিরাট সাইড। বাম পাশে যদি কোনো আইটেম প্লাস করো, ডান পাশে অবশ্যই প্লাস করতে হবে। বাম পাশে কোনো আইটেম মাইনাস করলে ডান পাশে অবশ্যই মাইনাস করতে হবে। আর একই পাশে যদি বসাও তাহলে প্লাস মাইনাস হবে একই পাশে। যেমন নগদে যন্ত্রপাতি করে, নগদে করে মাইনাস হবে, যন্ত্রপাতি করে প্লাস হবে, সিম্পল হিসাব না? যেমন ধারে পণ্য ক্রয়, ক্রয় করলে ব্যয় হয়, জন্য মূলধন থেকে মাইনাস হবে। আবার যেহেতু ধারে ক্রয় পাওনাদার, তাহলে পাওনাদারে করে প্লাস হবে। আশা করি এই যে বলছিলাম মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে চারটা উপাদান, এই চারটা উপাদানই এই জায়গায় মালিকানা সত্ত্বের ঘরে বসবে। সাথে আরো দুইটা আইটেম আছে, বিনামূল্যে পণ্য বিতরণ করলে মূলধনে করে একবার প্লাস মাইনাস হবে, এবং নগদে পণ্য উত্তোলন করলে না, পণ্য উত্তোলন করলে মালিক কর্তৃক পণ্য উত্তোলন করলে এই মূলধনে করে একবার প্লাস মাইনাস হবে। এই ছিল এটা আমাদের লিখিত রূপ। লিখিত রূপ আর বলতে যাচ্ছি না। এবার আমি মেইন বইয়ের এমসিকিউ গুলো একটু বলবো, সাথে সাথে প্রাসঙ্গিক যে বিষয়গুলো, যেমন আমাদের আছে কি কি, দ্বিতীয় অধ্যায় আছে, লেনদেন অধ্যায়টা আছে 2, 3, 4, তিনটা এই জায়গায় জাবেদা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা অধ্যায় আছে। এই আর্থিক বিবরণী একটা 20 নাম্বার আর্থিক বিবরণী তোমাদের দিতেই হবে, এটা কোনো বিকল্প নাই। একটু পরে আর্থিক বিবরণী সম্পর্কে একটু বলবো। তো লেনদেনের মধ্যে মূলত একটু মনে রাখতে হবে, এই যে লেনদেনের যে বিষয়টা, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায়ীর আর্থিক অবস্থার পরিবর্তন করে সেই সমস্ত ঘটনাকে লেনদেনে সেই সমস্ত ঘটনাকে লেনদেন হিসাবে বইতে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ কোনো ঘটনা লেনদেন কিনা সেটা জানার জন্য কমপক্ষে 3টা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, 2 বা তার বেশি পক্ষ থাকলে কোনো ঘটনার মধ্যে, তাহলে সেটা লেনদেন হবে। আশা করি লেনদেন নিয়ে আর কারো সমস্যা হবে না। একটা অভ্যন্তরীণ লেনদেন, যে লেনদেনগুলো আসলে অন্য পক্ষের সাথে সংগঠিত হয় না, যেমন অবচয়। অবচয় একটা অভ্যন্তরীণ লেনদেন, এটা মনে রাখবা। অদৃশ্যমান লেনদেন, বাহ্যিক লেনদেন, অভ্যন্তরীণ লেনদেন, এই বিষয়গুলো একটু ডিটেইল পড়বা। অভ্যন্তরীণ লেনদেন আমার নিজেদের মধ্যে যেগুলো সংগঠিত হবে। যে বাহ্যিক লেনদেন কোনো অর্থনৈতিক ঘটনার সৃষ্টি পক্ষ কিংবা দুইটি ব্যক্তি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, কোনো সরবরাহকারীর কাছ থেকে যে বাবুল স্টোর্স কর্তৃক পণ্যদ্রব্য ক্রয়, অথবা ব্যবসায় কর্তৃক বাড়িওয়ালাকে মালিক ভাড়া মাসিক ভাড়া প্রদান। পক্ষান্তরে অভ্যন্তরীণ লেনদেন ব্যবসায়ের শুধু অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে, বাইরের পক্ষ এর সাথে জড়িত নয়। যেমন অবচয়, যন্ত্রপাতি ব্যবহারের পরে উদ্বৃত্ত অবচয় বা মূল্য যে হ্রাস পায়। নগদ টাকার আদান প্রদান বা বাকিতে ক্রয় বিক্রয় ছাড়াও লেনদেন সেবা আদান প্রদানের মাধ্যমে লেনদেনের উদ্বোধ হলে হতে পারে। যেমন মিসেস মাহবুবকে কাজের বিনিময়ে 2000 টাকা, মাহবুবকে কাজের বিনিময়ে 2000 টাকা প্রদান করা হলো, অথবা গড় ভাড়া 3000 টাকা পাওয়া গেল, এটিও লেনদেন। আবার অদৃশ্যতার কোনো ঘটনা আর্থিক ঘটনা ঘটে থাকলে তাও লেনদেন হতে পারে। যেমন দীর্ঘদিন সম্পত্তি ব্যবহারে বলে যে মূল্য হ্রাস পায়, তা লেনদেন সৃষ্টি হয় অবচয়। লেনদেনের প্রকৃতি এবং বৈশিষ্ট্য, এগুলা একটু মনে রাখবা, যা বলতেছি একটু মনে রাখতে হবেই। এগুলা বৈশিষ্ট্য, কিন্তু সুবিধার বৈশিষ্ট্য কিন্তু একটা মনে রাখবা, এটা হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। একটা বৈশিষ্ট্য আর্থিক অবস্থার পরিবর্তন, দ্বৈত সত্তা, এর বৈশিষ্ট্য কিন্তু মনে রাখতে হবে। স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র দৃশ্যমানতা, আর হলো ঐতিহাসিক ঘটনা। হিসাব সমীকরণে অপর প্রভাব বিস্তারকারী যে কোনো ঘটনাকে লেনদেন বলে। সম্পদ দায়, মালিকানা সত্ত্বে, এগুলা তোমরা পারবা, এটি নিয়ে সমস্যা নাই। এই যে 5টা বিষয় আছে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এটাতে একটা এমসিকিউ তোমাদের আসতেই পারে, এটা একটু দেখতে হবে। সেটা হলো মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। এই জিনিসটা মনে রাখবো, মোট সম্পদ যদি বাড়ে, অর্থাৎ সমীকরণে বাম পাশে যদি বাড়ে, তাহলে অবশ্যই মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়তেই হবে। মোট সম্পদ যদি কমে, মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। মোট সম্পদ বাড়লে কমলে মালিকানা সত্ত্বের সাথে, মোট সম্পদের সাথে মালিকানা সত্ত্ব অথবা মূলধনে দায়ের সমমুখী সম্পর্ক। মোট সম্পদ বাড়লে ওই জায়গা দুইটাতে যে কোনো একটা বাড়বে, কমলে ওইদিকে দুইটাতে যে কোনো একটা হলে কমবে, দুইটাও কমতে পারে, যে কোনো একটা হলে কমবে। কম একটি সম্পদ বাড়লে অন্য একটি সম্পদ কমবে, যুক্তি এমন আসলে এটা এটা সঠিক হবে। মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। মালিকানা সত্ত্ব যদি বাড়ে, মালিকানা সত্ত্বের সাথে দায় সম্পর্ক আবার উল্টা। মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে, মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। মনে রাখতে হবে এই বিষয়গুলো, নাহলে এমসিকিউ পারবা না। একটি আয় বাড়লে অপর একটি দায় কমবে। একটি দায় যদি বাড়ে, অপর একটা দায় কি হবে? কমবে। মালিকানা সত্ত্ব সমপরিমাণে হ্রাস বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব সমপরিমাণে হ্রাস বৃদ্ধি পাবে। এই বিষয়গুলো আশা করি পারবা, এটি নিয়ে সমস্যা হবে না। আমি তাহলে এই আলোচনা তো হয়েই গেল। এবার আমি সৃজনশীল আলোচনা করলে বহু সময় লাগবে, এমসিকিউ গুলা বলে যাই শুধু।
যতক্ষণ বলবো এগুলা কিন্তু মনে রাখতেই হবে কষ্ট করে। নিচের কোনটি ব্যবসায়ের লেনদেন বহির্ভূত, মানে কোনটা লেনদেন না, পণ্য ক্রয়ের জন্য ফরমাইশ করুন, এটা লেনদেন না। লেনদেন সংক্রান্ত ঘটনা হতে পারে দৃশ্যমান, হতে পারে অদৃশ্যমান, হতে পারে অর্থ সম্পর্কহীন, এটা হবে না, 1 আর 2 উত্তর হবে। তারপরে আসো মেন বইগুলো একটু মনে রাখতে হবে। গাড়ি ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? এই যে আমরা বললাম যে 6টা বিশেষ দলিল আছে, আগে বলি না এখন বলতেছি। 6টা বিশেষ দলিল এবং 6টা বিশেষ দলিলের সাথে 6টা বিশেষ জাবেদার একটা সম্পর্ক আছে, এটা মনে রাখবা। দলিল যে 6টা বললাম বিশেষ জাবেদার, সেটি হলো মানে 6টা বিশেষ দলিল যেটা, সেটা হলো ক্যাশ মেমো। ক্যাশ মেমো নগদ লেনদেনে ব্যবহার করা হয়। ক্যাশ মেমো 3 কপি করা হয়, মূল কপি ক্রেতাকে দিয়ে দেওয়া হয়, কার্বন কপিগুলো রেখে দেওয়া হয়। আর গাড়ি ক্রয় বিক্রয় প্রামাণ্য দলিল হলো চালান। আবার ক্রয় বা জাবেদা, বিক্রয় জাবেদার উচ্চ দলিল হলো চালান, মনে রাখতে হবে। এবং বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, সেটা হলো ক্যাশ মেমোতে লেখা থাকে, এবং কারবারি বাট্টা বাদ দেওয়া হয়। তারপরে ভুল ত্রুটি সংশোধনযোগ্য এটা চালানে লেখা থাকে। আশা করি একটু ক্লিয়ার। আর ডেবিট নোট, এবার বলা হলো ধারে ক্রয়কৃত পণ্য ফেরতের ক্ষেত্রে কোন নোট ব্যবহার করা হয়? ডেবিট নোট। অর্থাৎ আমি ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে বিক্রেতাকে যে চিঠির মাধ্যমে অবহিত করা হয় সেটাকে ডেবিট নোট বলে। আর তাহলে ডেবিট নোট গ্রহণ করা, ডেবিট নোট প্রেরণ করা, ক্রয় ফেরত, ডেবিট নোট প্রস্তুত করে ক্রেতা প্রেরণ করে বিক্রেতা বরাবর, ক্রেডিট নোট প্রেরণ করা, বিক্রয় ফেরত গ্রহণ করা, ক্রয় ফেরত, ক্রেডিট নোট প্রেরণ করে বিক্রেতা, গ্রহণ করে ক্রেতা, এই বিষয়গুলো মনে রাখতে হবে। ক্রেতা কারে বলে এটা একটু আগে বলে আসছি। তাইলে বলছে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হবে? ডেবিট নোট। এর সমান এল প্লাস ওই মালিকানা সত্য বোঝায়, এটা দেখা মাত্র উত্তর। 1 জানুয়ারি 2025 তারিখে 50,000 টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন। উক্ত উক্ত মানে উক্ত মানে উক্ত মাসে ধারে বিক্রয়কৃত 10,000 টাকা পণ্যের মধ্যে 3,000 টাকা পণ্য ফেরত এসেছে। প্রশ্নগুলো 50,000 টাকা লেনদেনটির ফলে হিসাব শুরু করে উপাদান প্রভাব বৃদ্ধি পাবে, মূলধন বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। 3,000 টাকা লেনদেনটির জন্য মনি ট্রেডার্সের বিক্রয়কৃত পণ্য ফেরত আসছে। তো এরকম কোন দলিলটি প্রস্তুত করবে? মনি ট্রেডার্স কোন দলিলটি প্রস্তুত করবে? ক্রেডিট নোট প্রস্তুত করবে, যেহেতু বিক্রিত পণ্য ফেরত আসছে। কারণ উদ্দীপকের আলোকে মাস শেষে ট্রেডার্সের আর্থিক অবস্থার প্রকাশ পাবে। মোট সম্পদ আমি বিক্রি করছি, বিনিয়োগ করছি 50,000, বিক্রি করছিলাম ধারে 10,000, হইল 60,000, বা 3,000 টাকা পণ্য ফেরত আসে, তাহলে মোট সম্পদের পরিমাণ 57,000 টাকা। মোট সম্পদের পরিমাণ 57,000 টাকা, মোট দায়ের পরিমাণ 7,000 টাকা, এটাও না, মোট দায়ের সম্পর্ক না, এটা মোট সম্পদের মধ্যে 2টা ভাগ আছে, একটা দেনাদার 7,000 আর নগদ সম্পদ 50,000, এই ছিল 57,000। দায়ের সাথে কোনো সম্পর্কই হয় না এখনো। আর মালিকানা সত্ত্বেও 57,000, যেহেতু বিক্রি করলে আয় হয়, মালিক ইনভেস্ট করছে 50,000, দুইটা মিলে 57,000 টাকা, 1 আর 3 সঠিক। ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ এই লেনদেনের ফলে হিসাব সমীকরণে হ্রাস পাবে। ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন, নগদ সম্পদ হ্রাস পাবে আর মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, দায়ের সাথে কোনো সম্পর্ক নেই, 1 আর 3। শুধু মালিকানা সত্ত্ব সমানভাবে হ্রাস বৃদ্ধি পায় এমন লেনদেন হলো বিনামূল্যে পণ্য বিতরণ। অর্থাৎ বিনামূল্যে পণ্য বিতরণ এবং মালিক কর্তৃক পণ্য উত্তোলন করলে যত টাকা মালিকানা সত্ত্ব বাড়বে তত টাকা মালিকানা সত্ত্ব কমবে, এই 2টা আইটেম হবে। বিক্রিত পণ্য ফেরত, এটা হবে না, 1 আর 3 উত্তর হবে। অর্থাৎ দায় শুধু মালিকানা সত্ত্ব সমানভাবে হ্রাস বৃদ্ধি পায় কখন? বিনামূল্যে পণ্য বিতরণ করলে এবং পণ্য উত্তোলন করলে। ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না খুব বেশি। তারপরে হলো 2025 সালে 30শে মার্চ তারিখে ক্রেডিট নোটের সূত্র কি হইতে পারে? ক্রেডিট নোট মানে আমি যেহেতু বাকিতে বিক্রি করছিলাম 2000 কত সাল, 25 সালে 20শে মার্চ, তাহলে এটা কোন জায়গায় আছে? ক্রেডিট নোট মানে কি হবে তাহলে? ক্রেডিট নোট হলো বিক্রয়, ক্রেডিট নোটের সূত্র কোনটা হইতে পারে? ক্রেডিট নোট হলো বলছে ক্রেডিট নোটে নিচের কোনটা ব্যবহার করা হতে পারে? বা ধারে বিক্রি করছিলাম, তাইলে বিক্রয় হবে, চালান নম্বর হবে 20শে মার্চ। 20শে মার্চ তারিখের ক্রেডিট নোটের নিচের কোন সূত্রটি লেখা যেতে পারে? ডেবিট নোট ক্রয় ফেরত, এই ডেবিট নোট ক্রয় ফেরত, ক্রয় চালান, এটা হবেই না, যেহেতু ক্রেডিট নোটের নিচের কোনটি ব্যবহার করে? বিক্রয় চালান নম্বর সহ 10ই মার্চ, এই তো, এটা হবে। মানে পণ্য বিক্রি করছে আজকে ফেরত আসছে, ক্রেডিট নোট আজকে তৈরি করবো, সূত্র হিসেবে আমরা লিখতে পারি যে ওই তারিখে আমি মাল বিক্রি করছিলাম, এই মালটা আজকে ফেরত আসছে, আমি এটা এখন চিঠির মাধ্যমে জানাই দিলাম। এলো দ্বিতীয় অধ্যায়ের আলোচনা। এইটার ভিতর যে অন্যান্য যে এমসিকিউ আলোচনা, অর্থাৎ 6টা বিশেষ দলিল, 6টা বিশেষ দলিলের লগে 6টা বিশেষ জাবেদার একটা সম্পর্ক আছে, এগুলা অলরেডি সকল ব্যয়গুলা ক্রয় এবং অন্যান্য ব্যয় ডেবিট ভাউচার, বিক্রয় এবং অন্যান্য ক্রেডিট ভাউচার, এবং এটি কিভাবে তৈরি করতে হয় এটি একটু তোমরা কষ্ট করে শিখে নিবা। আশা করি এটি পারো, এটি নিয়ে তোমাদের সমস্যা হওয়ার কথা না।
এবার আমি আসি দুতরফা দাখিলা পদ্ধতি। হিসাব চক্রটা একটু মনে রাখবা, হিসাব বিজ্ঞানের হিসাব চক্র আছে, এটা একটু মনে রাখবা। হিসাব চক্র হলো 10টা চক্র আছে, 10টার মধ্যে আরেকটু বড় করে দিন, বেশি বড় হয়ে গেছে। সেটা হলো প্রথমে লেনদেন শনাক্তকরণ, তারপরে লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ তৃতীয় ধাপে, চতুর্থ ধাপে রেওয়া মিল, পঞ্চম ধাপে চতুর্থ ধাপে খতিয়ান, পঞ্চম ধাপে রেওয়া মিল, তারপরে হলো সমন্বয়ের পরে কার্যপত্র পরে আর্থিক বিবরণী পরে সমাপনী দাখিলা, সমাপনী পরবর্তী রেওয়া মিল। এই যে 10টা কার্য হিসাব চক্রের যে ধাপ, এটা একটু মনে রাখতে হবে। প্রথমে কি বলছিলাম, লেনদেন শনাক্তকরণ, শনাক্তকরণের পরে হবে কি লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, তারপরে জাবেদাকরণ, জাবেদাভুক্তকরণের পরে খতিয়ান রেওয়া মিল, রেওয়া মিলের পরে সমন্বয়, কার্যপত্র, আর্থিক বিবরণী, সমাপনী জাবেদা এবং সমাপনী পরবর্তী রেওয়া মিল। সমাপনী জাবেদা হলো আয় ব্যয় এবং উত্তোলন মূলধন, নিটলাভ নিটক্ষতি বন্ধ করার জন্য, নিটলাভ স্থানান্তর, নিটক্ষতি স্থানান্তর আর আয় ব্যয় উত্তোলন বন্ধ করার জন্য যে যে দাখিলা দেওয়া হয় সেটার নাম হলো সমাপনী দাখিলা। এইটা হয়ে গেল। তাইলে এইটির ভিতরে যে আলোচনা, এই আলোচনা নিজেরা পারবা, এটি নিয়ে আমি আর বলতে চাচ্ছি না। সমাপনী দাখিলা আশা করি পারবা। কার্যপত্র সমন্বয় দাখিলা হলো প্রকৃতপক্ষে যে বছরে যে বাইরে সংগঠিত হয়েছে সেটা রেকর্ডভুক্ত না হলে তার জন্য যে জাবেদা দাখিলা দেওয়া হয় সেটা নাম হলো সমন্বয় জাবেদা। এই যে একতরফা দাখিলা পদ্ধতি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা থেকে একটা 10 নম্বর অঙ্ক থাকবে এবং এমসিকিউ অবশ্যই না অবশ্যই একটা থাকবে। অসম্পূর্ণ অবৈজ্ঞানিক ব্যবস্থাপনা, অবৈজ্ঞানিক হিসাব পদ্ধতি হলো একতরফা দাখিলা পদ্ধতি। সেই জায়গায় কোন কোন হিসাবের গুরুত্ব দেওয়া হয় বা কোন কোন হিসাব রাখা হয় মনে রাখতে হবে, পয়েন্টে আসতে হবে। সম্পদ এবং দায় কম্পেয়ার করে নিট লাভ ক্ষতি বের করি, এই জায়গায় কোনো আয় ব্যয়ের হিসাব রাখা হয় না, এটা মনে রাখবা। হিসাব রাখা হয় না কাদের, আয় ব্যয়ের রাখা হয় কাদের, সম্পদ দায়, এটা মনে রাখবা। আয় সম্পদ দায় কম্পেয়ার করে আমরা লাভ ক্ষতি বের করি। এই যে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন, সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিলে সমাপনী মূলধন। লাভ ক্ষতি বের করার সময় কি হবে, সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস ব্র্যাকেট দিবা প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন। ডিফারেন্স করলে যেটা হবে সেটা হলো কি, যদি পজিটিভ হয় তাহলে লাভ হবে, নেগেটিভ হলে লস হবে। এই অঙ্কটা কিন্তু 12 মাসে মনে রাখবো। এই অঙ্কটা 12 মাসের। যদি 1 মাসের কোনো উত্তোলন থাকে সেটাকে 12 দ্বারা গুণ করে 12 মাসে কনভার্ট করে লিখতে হবে। আশা করি এতটুকু মনে থাকবে, তাই না? এতটুকু মনে থাকবে তোমাদের। এরপরে এই মুহূর্তে পাচ্ছি না, কই রাখছি দেখবো। আর একটা জিনিস মনে রাখবো, প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে প্রারম্ভিক মূল্য। এবার প্রশ্ন হলো, যে সমস্ত সম্পদ প্রারম্ভিকে থাকবে কিন্তু সমাপনীতে নাই, চলতি সম্পদ যেগুলো আছে বা চলতি দায় যেগুলো আছে সেগুলো সমাপনীতে না থাকলে সমাপনীতে দিতে পারবা না। বাট প্রারম্ভিকে আছে দীর্ঘমেয়াদী সম্পদ বা স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী দায়, সেগুলা প্রারম্ভিকে আছে, সমাপনীতে আছে বা নাই কোনো ডিরেকশন দেওয়া নাই, ব্ল্যাঙ্ক আছে, তাহলে সমাপনীতে মনে করতে হবে আছে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবো। তাইলে এই যে এই জায়গায় একটা অঙ্ক তো দেওয়াই আছে, এই মডেলে অঙ্ক করবো না, নিজেরা আশা করি পারবা। এটা নিয়ে আমার আর তেমন এই অধ্যায়ে বলার কিছু নাই। আমি শুধু এখন একটু এমসিকিউ গুলো একটু বলে যাই শুধু। হিসাব চক্রে হিসাব সংরক্ষণের জন্য দুতরফা দাখিলা পদ্ধতি বেশ জনপ্রিয়, বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা। সেই জন্য অবৈজ্ঞানিক হলো একতরফা, এটা থেকে তো অঙ্ক প্রশ্ন আসবে বলছি, নিজেরা করবা। আর হলো এই জায়গায় যেটা যেটা ঝামেলা হইতে পারে তোমাদের একটু জেনে রাখো, এইটা তো মডেল সবাই শিখছো। প্রারম্ভিক মূলধন দেওয়া আছে, প্রারম্ভিক দায় দেওয়া আছে, সবাই কি করবা, সম্পদ থেকে দায় বাদ দিবা, যেমনি মূলধন বের করবে সেটা। আরে মূলধন দেওয়া আছে, দায় দেওয়া আছে, তাহলে সম্পদ ওই দুইটা যোগ করো, চ্যাপ্টার ক্লিয়ার। যদি বলে দায় বের করো, সম্পদ থেকে মূলধন বাদ দিলে দায় পাইবা। আর যদি বলে যে মূলধন বের করো, সম্পদ থেকে দায় বাদ দিলে মূলধন পাইবা, সম্পদ থেকে মূলধন বাদ দিলে দায় পাইবা। আর হলো যদি সম্পদ বের করতে হলো ওই দুইটা যোগ করতে হবে। এটা প্রারম্ভিক ক্ষেত্রে যা হবে সমাপনী ক্ষেত্রে একই হবে। এই এমসিকিউ গুলো একটু বলে যাই, আর সাথে সাথে কিছু বলি, এটি থেকে আশা করি তো কমন থাকবে। দুতরফা দাখিলা পদ্ধতি বৈশিষ্ট্য, লেয়া পদ্ধতি দাতা ও গ্রহীতা দুটি পক্ষ থাকে, কথা সত্য। মোট ডেবিট অঙ্ক সর্বদা মোট ক্রেডিটের সময়, এটাও সত্য। দাতা গ্রহীতার পক্ষ ডেবিট হবে, এটা মিথ্যা। তাহলে 1 আর 2 উত্তর হবে। তারপরে বললো একটা বড় প্রশ্ন দিয়ে দিছে, প্রশ্নটা একটু দেখো মনোযোগ দিয়ে। এই বড় উদ্দীপকের কে রে?
উদ্দীপক না পড়ে আগে একটু প্রশ্ন, প্রারম্ভিক মূলধন বের করতে বলছে, সমাপনী মূলধন এবং 2025 সালে নিট লাভের পরিমাণ বের করতে বলছে। সিম্পল হিসাব। প্রারম্ভিক মূলধন যেহেতু বলছে, তাহলে আমাদের 1 জানুয়ারি 2025 তারিখে প্রারম্ভিক সম্পত্তির পরিমাণ 1,80,000, প্রারম্ভিক দায়ের পরিমাণ 75,000 টাকা। মোট সম্পদ মোট দায় দেওয়া আছে 1,80,000 তে 75 বাদ দিলে 1,05,000 টাকা প্রারম্ভিক মূলধন। দ্যাটস ওকে। 31 ডিসেম্বর তারিখে কি হলো? নগদ টাকা, মজুত পণ্য সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, আসবাবপত্র সম্পদ, প্রদেয় হিসাব দায়, ব্যাংক ঋণ দায়, দুইটা সম্পদ, চারটা সম্পদ, দুইটা দায় আসছে। সম্পদগুলোর নাম কত? 80,000 টাকা আর হলো 80, 34 আর 90, 80 আর 40, 1,20,000 টাকা। 80,000 আর 40,000, 1,20,000 টাকা। আমি 30,000 টাকা এই জায়গায় নিয়ে গেলে 1 লাখ, এটা 1,30,000, 1,30,000 আর 1,20,000 মানে 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা থেকে 95,000 টাকা বাদ দিলে কত হবে? 2.5 লাখ টাকা থেকে 95,000 টাকা বাদ দাও। 2,50,000 টাকা থেকে 95 বাদ দিলে কত হয়? উপরে হলো 15, 10 থেকে 5, 1,55,000 টাকা। 1,55,000 টাকা। এই যে সমাপনী মূলধন 1,55,000। এবার লাভ ক্ষতি বের করতে বলতে, তাহলে আমাদের প্রশ্ন ছিল এই অঙ্কের মধ্যে বছরে মাঝামাঝি অতিরিক্ত মূলধন আনয়ন করে 60,000 টাকা এবং ব্যবসায়ী নগদ উত্তোলন করে 35,000 টাকা। তাহলে আমাদের নিয়ম কি ছিল? ওই যে প্রারম্ভিক সমাপনী মূলধন 1,55,000 সাথে উত্তোলনটা যোগ করো। 55 সাথে আমাদের যদি 35 যোগ করি, 55 সাথে 35 যোগ করলে টাকা দাঁড়াবে কত? 55 সাথে 35 যোগ করো, 0, 1,90,000। সমাপনী মূলধন আর হলো উত্তোলন যোগ করলে 1,90,000। 1,90,000 থেকে প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন। প্রারম্ভিক মূলধন ছিল 1,05,000, অতিরিক্ত মূলধন হলো 60,000। তাহলে 1,05,000 আর 60, 1,65,000। 1,90,000 থেকে 65 বাদ দিলে 25,000 টাকা হলো নিট লাভ। আশা করি এই বিষয়টা বুঝবা, এটা পারার কথা। একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণ হিসাব সংরক্ষণ করা হয়, এটা আমি আগেই বলছি যে করা হয় কাজে সম্পদ দায়, উত্তর শেষ। আর করা হয় না কাজে আয় ব্যয়, সিম্পল উত্তর যদি এমন আসতো। নিচের কোনটা সঠিক? প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিতে হবে। প্রারম্ভিক সম্পদ থেকে সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় হয়। প্রারম্ভিক সমাপনী কখনোই হবে না। এই যে প্রারম্ভিক মূলধন থেকে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন। এটা নিচের কোনটি আর্থিক বিবরণী খসড়া স্বরূপ কার্যপত্র? মনে রাখবো ঐচ্ছিক ধাপ কার্যপত্র, এটা মনে রাখবা। হিসাব চক্রের ধাপগুলোতে কোনটি ধারাবাহিকতা সঠিক? কোন ধারাবাহিকতাটা সঠিক? আমরা একটু আগে তো ধাপটা পড়ে আসছি, পারলে সুবিধা কি যে এই ধরনের আসলে পারবা। এই সমন্বয় পরে রেওয়া মিল কখনোই হয় না কার্যপত্র, এটা হয় না। রেওয়া মিল কার্যপত্র, রেওয়া মিলের পরে সমন্বয় হয়। এই রেওয়া মিল সমন্বয় প্রথমটা হবে। রেওয়া মিল সমন্বয় দাখিলা কার্যপত্র আর্থিক বিবরণী। প্রারম্ভিক মূলধন 70,000 টাকা, সমাপনী মূলধন অতিরিক্ত মূলধনও নাই, দায়ও নাই। তাই কি সমাপনী থেকে প্রারম্ভিক বাদ দিলে যে অতিরিক্ত টাকাটা, অর্থাৎ আমি ব্যবসা শুরু করলাম 70,000, হয়ে গেল 90,000, এই যে 20,000 টাকা বাড়লো, কিসের কারণে বাড়ছে? আয় হয়েছে সেজন্য বাড়ছে। আমি বলবো তার লাভ হয়েছে কত টাকা? 20,000 টাকা। দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি কোনটা? দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি হলো সুবিধা গ্রহণকারী পক্ষ ডেবিট, প্রদানকারী পক্ষ ক্রেডিট। আর বেশি এটা ব্যাখ্যা করতে গেলে সময় অনেক চলে যাবে। এটার মধ্যে যা বলছি এটি মনে রাখবো শুধু। এই যে মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় মুনাফা জাতীয় বোঝার জন্য তোমার আগে কি করতে হবে? এটাতে 7 ধরনের প্রকারভেদ নিয়ে আলোচনা আছে। তবে এই যে বৈশিষ্ট্য একটু মনে রাখবা, যেসব লেনদেন দীর্ঘমেয়াদী হয়, যেমন বিল্ডিং, বাড়ির আসবাবপত্র, কেউ ডেইলি এগুলা পাল্টায় না, অনেক দিন পর পর দীর্ঘমেয়াদী হয়। বিল্ডিং তো একটা করলে জন্ম চলে যাবে, তোমার প্রজন্ম 2 প্রজন্ম চলে যাবে, এই বিল্ডিং থাকবে। নরমালি যে স্থায়ী সম্পদ হলো যেগুলা দীর্ঘমেয়াদী হবে এবং অনিয়মিত হবে এবং বড় অঙ্কের টাকা লাগে, অল্প টাকা না। আর উল্টা ওগুলা হবে স্বল্পমেয়াদী হবে, ছোট অঙ্কের হবে, নিয়মিত হবে। স্বল্পমেয়াদী, নিয়মিত, ছোট অঙ্কের, এগুলো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। একটা কোম্পানিতে চিন্তা করলে পারে যেসব লেনদেনগুলো বারবার সংঘটিত হচ্ছে সেগুলো হচ্ছে মুনাফা জাতীয়, আর যেগুলা অনেক দিন পর পর হয়, বড় অঙ্কের হয়, সেগুলো হচ্ছে মূলধন জাতীয়। মূলধন জাতীয় আবার 2 ধরনের মূলধন জাতীয়কে 2টা ভাগ করছে। একটা হলো মূলধন জাতীয় হলো প্রাপ্তি বা আয়, আর মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, মূলধন জাতীয় ব্যয়। আর মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, মুনাফা জাতীয় প্রদান বা খরচ। আশা করি এটা ক্লিয়ার। মূলধন জাতীয় যে প্রাপ্তি বললাম, সেটা কি কি মনে রাখতে হবে? এটা মনে রাখলে কি এমসিকিউ পারবা। সম্পদ বিক্রি করে যদি টাকা পায়, সম্পদ বিক্রি করে টাকা পাইলে, মূলধন নিলে ঋণ আনয়ন করলে কি হবে? ঋণ নিলে মূলধন আনয়ন করলে এবং সম্পদ বিক্রির টাকা মূলধন জাতীয় প্রাপ্তি। সম্পদটা কিনা থেকে শুরু করে এটা ব্যবহার করা পর্যন্ত যত ধরনের ব্যয় হবে সম্পদের নামে যুক্ত হবে। সেই সম্পদের মোট মূল্য, যে অর্জন মূল্য, সেটা থেকে যদি বেশি বিক্রি করা হয় তাহলে যে লাভটা হবে সেটার নাম বলে মূলধন জাতীয় আয়।
আর ব্যয় হলো সম্পদ কেনার জন্য যেটা স্থায়ী সম্পদ কিনতে যে টাকা যাবে সেটার নাম হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। মূলধন জাতীয় নিয়ে যে 3টা পয়েন্ট আলোচনা করছি, আয়, প্রাপ্তি এবং ব্যয়। মুনাফা জাতীয় 2টা 4টা করে। প্রাপ্তি, আয়, অর্থাৎ যে সমস্ত প্রাপ্তিগুলা নিয়মিত হয় এটা আয় হইতে পারে। আয় সবসময় কি হইতে পারে? নগদে হইতে পারে, বাকিতে হইতে পারে। আয় হলো চলতি সালে যে পরিমাণ টাকা সেটা হলো আয়। টোটাল যে টাকাটা পাইছি সবটুকুই সে প্রাপ্তি। আর প্রদান না হলো যা দিলাম সবটুকুই প্রদান। কিন্তু চলতি সালের জন্য যে পরিমাণ ব্যয় সংগঠিত হবে এটা অনগদ হইতে পারে, অবচয়ও আসবে, কিন্তু অবচয় কখনো প্রদানে আসবে না, অবচয় আসবে শুধু ব্যয়ের মধ্যে, খরচের ক্ষেত্রে। প্রাপ্তি, এই 7টা বিষয় আশা করি এটা নিয়ে কারো সমস্যা হবে না। এই জায়গায় যেটা মনে রাখতে হবে, বিলম্বিত মুনাফাজিত ব্যয়টা মনে রাখবা। বিলম্বিত মুনাফাজিত ব্যয় হলো দীর্ঘদিন বিলম্বিত, যে 3টা জিনিস মনে রাখতে হবে। ব্যবসা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা, সেটা বিলম্বিত মুনাফাজিত ব্যয় হবে। বাজারে গবেষণা, পণ্য বা বাজার গবেষণা ব্যয়, সেটাও বিলম্বিত মুনাফাজিত ব্যয়। আরেকটা হলো আরেকটা হলো বিজ্ঞাপনের জন্য এককালীন বড় অঙ্কের টাকা, সেটা বিলম্বিত মুনাফাজিত ব্যয়। আমি যদি বিজ্ঞাপনের জন্য 5 বছরের জন্য টাকা দিই, তাহলে চলতি সালের টাকাটা কিন্তু মুনাফাজিত ব্যয় হয়ে যাবে। বাকি যে 4 বছরের টাকা অ্যাডভান্স দিলাম সেটা হলো বিলম্বিত মুনাফাজিত ব্যয়। বিলম্বিত মুনাফাজিত ব্যয় 3টা নাম মনে রাখবা। ব্যবসায়ী স্থানান্তর ব্যয়, পণ্য বা গবেষণা ব্যয়, আরেকটা হলো কি? আরেকটা হলো পণ্য গবেষণা বিজ্ঞাপনের জন্য একখানে বড় অঙ্কের টাকা। আশা করি বিলম্বিত মুনাফাজিত ব্যয়টা বুঝে গেল। এটা বুঝে গেলে এই জায়গায় আর সমস্যা হবে না। কোন সম্পদ কিনে সেটা ব্যবহার করা পর্যন্ত যত ধরনের ব্যয় হবে সবগুলা মূলধন জাতীয় ব্যয় হবে। মূলধন জাতীয় ব্যয় কোনটা? মেশিন ক্রয়, সিম্পল। তারপরে বলা হলো যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয় সেটা নীতিগত ভুল হবে না। প্রশ্নগুলো কি? মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয়, কোন নির্ণয়টা ভুল হবে? নিট মুনাফা নির্ণয় করতে পারবো না, কারণ আমরা সম্পদ কিনলে, আসবাবপত্র কিনলে কখনো বিষয়দায় বিবরণীতে লিখি না, এটা সম্পদ পাশে বসায় দিই। সুতরাং মূলধন জাতীয় ব্যয়কে যদি আমরা মুনাফা জাতীয় ব্যয় মনে করে বেশি ব্যয়ের পরিমাণ লিখে ফেলি তাহলে ব্যয়টা অনেক বেড়ে যাবে, সেটা কি সঠিক লাভটা নির্ণয় করা সম্ভব হবে না। এটাই হবে উত্তর। মুনাফা জাতীয় খরচ হলো বিক্রয়ের জন্য, মুনাফা জাতীয় খরচ হলো বিক্রয়ের জন্য গাড়ি ক্রয়। যে গাড়ি আমি কিনলাম এটা বিক্রি করবো, তাহলে এটা মুনাফা জাতীয় ব্যয়, সত্য। ব্যবসায়ী ব্যবহারের জন্য যন্ত্রপাতি ক্রয়, এটা হলো সম্পদ, এটা হবে না। ডেলিভারি ভ্যানের রুট ট্যাক্স ও বীমা প্রিমিয়াম প্রদান, মুনাফা জাতীয় খরচ এটা। ডেলিভারি ভ্যানের জন্য রুট ট্যাক্স ও বীমা প্রিমিয়াম প্রদান, এটা মুনাফা জাতীয় ব্যয়, 1 আর 3। তারপরে হলো যন্ত্রপাতি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি বিক্রয় অর্থ কি হবে? মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় যন্ত্রপাতি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থ হলো মুনাফা জাতীয়, এটা একটু ক্লিয়ার থাকতে হবে। যন্ত্রপাতি, সে যন্ত্রপাতি কিনে আর বেচে। যন্ত্রপাতি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থটা এটা কি? মুনাফা জাতীয় আয় না মুনাফা জাতীয় ব্যয়, এ বিষয়ে স্বচ্ছ ধারণা থাকতে হবে। এটা কি আয় অগ্রাধিকার পাবে? মুনাফা জাতীয় আয় হবে না মুনাফা জাতীয় প্রাপ্তি হবে? যন্ত্রপাতি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি। যন্ত্রপাতি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য মুনাফা জাতীয় প্রাপ্তি। তারপরে আমাদের কি আসছিল সামনে দেখতে হবে। ব্যবসায়ের জন্য পণ্য আমদানি শুল্ক, মুনাফা জাতীয় ব্যয় হবে, মুনাফা জাতীয় খরচ। তারপরে ছিল আরেকটা প্রশ্ন, ব্যবসায়ী ব্যবহারের জন্য ক্রয়কৃত জমি রেজিস্ট্রেশন ব্যয় 5,000 টাকা, এটা মূলধন জাতীয় ব্যয়, মনে রাখতে হবে। সম্পত্তির জন্য যা যা ব্যয় হবে সব মূলধন জাতীয় হবে। সম্পদ কিনলেই শুধু হবে না, সেটা ব্যবহার উপযোগী করার জন্য যা যা লাগবে। তাহলে বিষয়দায় বিবরণীতে লিপিবদ্ধ হয় মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয়, 1 আর 2, এটাই সত্য। তারপরে ছিল আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে। আর্থিক অবস্থায় সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব আসবে।
মুনাফা জাতীয় মূলধন জাতীয় প্রাপ্তি কথা সত্য, মুনাফা জাতীয় ব্যয় আসবে না, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আসবে, অলিক সম্পদ হিসাবে আসবে, 1 আর 3 উত্তর। ব্যবসায়ের জন্য আনয়নের ব্যবসায়ের পণ্য আনয়নে জাহাজ ভাড়া প্রদান কোন ধরনের লেনদেন? ব্যবসায়ের জন্য জাহাজ ভাড়া ব্যবসায়ের জন্য পণ্য আনয়নের জন্য জাহাজ ভাড়া প্রদান কোন ধরনের লেনদেন? ব্যবসায়ী পণ্য আনয়নের জন্য জাহাজ ভাড়া প্রদান কোন ধরনের লেনদেন? মুনাফা জাতীয় লেনদেন। কোন জাতীয়? মুনাফা জাতীয় লেনদেন। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি 3 বছরের জন্য প্রচারণার জন্য একটা ফার্মকে টাকা দিলাম, এটা অবশ্যই মুনাফা বিলম্বিত। 3 মাসে বাড়া, এটা বিলম্বিত হবে না। ব্যবসায়ী অফিস স্থানান্তর ব্যয়, সেটা 1 আর 3 উত্তর। এবার আসি শেষে আবার একটা প্রশ্ন দিছি, কি প্রশ্নটা দেখি। বললো 2000 প্রশ্ন দিছি, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ 4 বছরে উক্ত কত টাকা অপচয় হয়েছে? মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। বাস এই প্রশ্নটা বললে অনেক বিষয় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। 2022 সালে 1 জানুয়ারি তারিখে জনাব প্লাবন ভৌমিক তার ব্যবসায়ের জন্য 40,000 টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করেন। যন্ত্রপাতি সংস্থাপনে 5,000 টাকা, দুইটা মিলে 45,000 টাকা। যদি বলে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত, তাই 45 উত্তর, এটা হয়ে গেল। যন্ত্রটি বিক্রি করা 25 সালে 25,000 টাকা বিক্রি করেন। ভালো কথা। এই যন্ত্রটি মূল্য অবচয় বাদ দেওয়ার পরে ছিল 24,000 টাকা। তার মানে 45,000 টাকার মধ্যে 24,000 টাকা অবচয় বাদ দেওয়ার পরে তো কত টাকা বাদ দিয়েছি? 21,000 টাকা। এটাই পুঞ্জীভূত অবচয়। তাহলে 21,000 টাকা বাদ দেওয়ার পরে হয়েছিল 24,000 টাকা। 24,000 টাকা যিনি বিক্রি করছে 25,000 টাকা, 1,000 টাকা মুনাফা জাতীয় মূলধন জাতীয় আয় হয়েছে। এর প্রশ্ন করছে কি 4 বছরে উক্ত যন্ত্রের মোট অবচয় কত? 21,000। তারপর মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত? 1,000। 24,000 থেকে 25,000 থেকে 24,000 বাদ দিলে 1,000 টাকা। এটা হলো মুনাফা জাতীয় আয়। এই সমাধান আর এখন করতে যাব না, এটা থেকে একটা প্রশ্ন আসতেই পারে, সেটা একটু বলে রাখি যে মুনাফা জাতীয় প্রাপ্তি সম্পদ বিক্রি করে যে টাকা পায় সেটার নাম হলো, সবটুকুর নাম হলো মূলধন জাতীয় প্রাপ্তি। সম্পদটা যে কিনতে যে টাকা লাগছিল সেটার নাম হলো মুনাফা মূলধন জাতীয় ব্যয়। এখন ওই সম্পদ কিনা এবং বিক্রি যে পার্থক্যটা, এটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয়। এটি সৃজনশীলের ব্যাখ্যার্থ দিলে অনেক সময় চলে যাবে, সেই সময় আমি আর এখন নষ্ট করতে চাচ্ছি না, নিজেরা একটু ভালো করে পড়াশোনা করে দেবা। এবার আসি 6ষ্ঠ অধ্যায়। জাবেদা প্রধানত 2 প্রকার। এই যে প্রথম এই সাধারণ জাবেদা, আর এক নাম হলো প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা আছে, বিশেষ জাবেদা আছে 6টা। ক্রয় জাবেদা শুধু ধারে, ক্রয় জাবেদা আরেক নাম হলো দৈনিক ক্রয় বই। ক্রয় জাবেদা থেকে আমরা ধারে মোট ক্রয়ের পরিমাণ জানতে পারি এবং পাওনাদারের পরিমাণ জানতে পারি। ক্রয় জাবেদা শুধু বাকিতে পণ্য ক্রয় আসে, মনে রাখতে হবে। বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদা উচ্চ দলিল চালান, বিক্রয় জাবেদা উচ্চ দলিল চালান এবং বিক্রয় জাবেদা মোট জানাদারের পরিমাণ জানা যাবে, মোট ধারে বিক্রয়ের পরিমাণ জানা যাবে। বিক্রয় হিসাব কিন্তু খতিয়ান, মনে রাখতে হবে। বিক্রয় হিসাবের মধ্যে সব ধরনের হিসাবই বসবে, আর এটিতে শুধু ওই লেনদেন গুলাই বসবে। ক্রয় ফেরত, ক্রয় ফেরত জাবেদা উচ্চ দলিল হলো ডেবিট নোট। ক্রয় ফেরত জাবেদা ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয়। আর বিক্রয় ফেরত জাবেদা উচ্চ দলিল হলো ক্রেডিট নোট। ধারে বিক্রিত পণ্য ফেরত আসলে ক্রেডিট নোট প্রস্তুত করা হয়। আর নগদ প্রদান, সকল নগদ প্রদান জাবেদায় যাবে, সকল নগদ প্রাপ্তি জাবেদায় যাবে। তবে ব্যাংক কন্ট্রাইন্টি গুলা নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় আসবে না। ব্যাংক জমা সুদ নগদ প্রাপ্তি জাবেদায় যাবে, ব্যাংক চার্জ নগদ প্রদান জাবেদায় যাবে, বাট ব্যাংকে জমা ব্যাংক থেকে উত্তোলন সেগুলা যাবে না। তো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন সেটা নগদ প্রদান জাবেদায় যাবে, মনে রাখতে হবে। নগদের টাকা ব্যাংকের ঘরে বসে এক হিসাব মনে করা হয়। প্রকৃত জাবেদার আরেক নাম হলো সাধারণ জাবেদা। যেমন সংশোধনী জাবেদা, ভুল করলে যে সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা একটু আগেও বলে আসছি, এটা প্রারম্ভিক জাবেদা, অন্যান্য জাবেদা। এই জাবেদা এই বিষয়বাদী আর আমি মনে করি না ব্যাখ্যা করা লাগবে তোমাদের। বিশেষ জাবেদা, পণ্য মাল চেকের নামে কোনো হিসাব খোলা হয় না। প্রদত্ত বার্তা ডেবিট, দেনাদার ক্রেডিট, প্রাপ্ত বার্তা পাওনাদার ডেবিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট। এই বার্তা নিয়ে যে আলোচনা সেগুলো সব আমি এই জায়গায়ও লেখা আছে। এই আলোচনা তো আমি আরো আগেই করে ফেলছি। আশা করি এগুলা পারবা। তারপরেও আরেকটা বিষয় এদিকে স্কিপ গেছে, একটু দেখে আসি। সেটা হলো মনে রাখবা কি, যে লেনদেন আছে, দুতরফা দাখিলা পদ্ধতির একটা সুবিধা আছে, দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখবা কষ্ট করে। হ্যাঁ, দ্বৈত সত্তা হলো বৈশিষ্ট্য, দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য হলো দ্বৈত সত্তা। দাতা গ্রহীতা দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য। তারপরে হলো ডেবিট ও ক্রেডিট করা দুতরফা দাখিলা পদ্ধতি, এটাও বৈশিষ্ট্য। সমান অঙ্কের টাকা আদান প্রদান, এটাও বৈশিষ্ট্য। সামগ্রিক ফলাফল, এটাও বৈশিষ্ট্য। দুতরফা দাখিলা পদ্ধতি কতগুলো সুবিধা আছে: পরিপূর্ণ হিসাব, লাভ লোকসান নিরূপণ, গাণিতিক শুদ্ধতা যাচাই, আর্থিক অবস্থা নিরূপণ, ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন,
ব্যয় নিয়ন্ত্রণ, মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয়, সঠিক কর নির্ণয় নির্ধারণ, সহজ প্রয়োগ, সর্বশেষ সর্বজন স্বীকৃতি। তার মানে এটার প্রয়োগ হলো সুবিধা, দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা হলো 10টা আর বৈশিষ্ট্য হলো 5টা। এই বৈশিষ্ট্য এবং সুবিধা এগুলো একটু মনে রাখতে হবে, একটা লোক একটা পেশায় দিবা না। সুবিধাটা কি এবং বৈশিষ্ট্যটা কি একটু আলাদা, কিন্তু এটা একটু মনে রাখতে হবে। আর এদিকে আমরা লেনদেনের বৈশিষ্ট্য পড়ছিলাম। লেনদেনের বৈশিষ্ট্য আছে কয়টা? লেনদেনের বৈশিষ্ট্য হলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। 7টা হলো লেনদেনের বৈশিষ্ট্য। এগুলাও কিন্তু অনেক সময় আসতে পারে, মনে রাখবো। জাবেদা নিয়ে আমি আর তেমন বলার কিছু দেখতেছি না, এই জায়গা থেকে একটু এমসিকিউ গুলা একটু বলে যাই। বললো জাবেদার মাধ্যমে কোনটি নিশ্চিত হওয়া যায়? জাবেদার মধ্যে দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত হওয়া যায়, এটাই সত্য কথা। সমপরিমাণ টাকা ডেবিট ক্রেডিট হয় তো সেই জন্য। তারপরে হিসাবে কি জাবেদাকে হিসাবে প্রাথমিক বই বলা হয়, সহকারী বই বলা হয়, স্থায়ী বই, পাকা বই, খতিয়ান বই, খতিয়ানকে বলা হয়। সুতরাং প্রথম 1 আর 2 উত্তর হবে। তারপরে হলো জাবেদা থেকে জানা যায় মোট লেনদেনের সংখ্যা, মোট অর্থের পরিমাণ সত্য, এবং লেনদেন সংঘটিত হওয়ার কারণ সবগুলাই সত্য। 3-এর সবগুলাই সত্য। প্রকৃত জাবেদা লিপিবদ্ধ হয় কোনটা? প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হয় কোনটা? প্রকৃত জাবেদা পণ্য ক্রয়, ক্রয় জাবেদা বসতে পারে, পণ্য বিক্রয়, বিক্রয় জাবেদা বসতে পারে, এবং আন্তঃফেরত, আন্তঃফেরত বিক্রয়, আন্তঃফেরত আর একটা হলো বিক্রয় ফেরত, সেই জায়গায় বসতে পারে। কিন্তু বকেয়া বেতন প্রকৃত জাবেদায় অবশ্যই বসতে বাধ্য। এরপরে আসি বিক্রয় ফেরত জাবেদার, ওই যে ক্রয় ফেরত জাবেদা লিপিবদ্ধ হয় সুদূর বাকিতে পণ্য ক্রয়। বিক্রয় ফেরত জাবেদায় উচ্চ দলিল ক্রেডিট নোট, বিক্রয় ক্রয় ফেরত জাবেদা উচ্চ দলিল ডেবিট নোট। কোন দাখিলার মধ্যে আয় ব্যয় বন্ধ করা হয়, এই আলোচনা আগে করে আসি। সমাপনী দাখিলা কোনটি ক্রয়ের জন্য অভিসরঞ্জাম হিসাবে ডেবিট করা হয়? কম্পিউটার ক্রয়ের জন্য। আরেকটা সামনে আসতে পারে, অথবা এই জায়গায় বলে দিই কোনটা ভিন্ন। এইটা থেকে প্রশ্ন আসতে পারে কয়েক ধরনের। সেটা হচ্ছে কি, কোনটা ভিন্ন? দেখবো সবগুলাই ডেবিট একটা ক্রেডিট, তাহলে ওইটাই ভিন্ন, মনে থাকবে। আরেকবার দেখবা সবগুলাই সম্পদ একটা দায়, সেটা এটা ভিন্ন। আরেকবার দেখবা সবগুলাই হলো মুনাফা জাতীয়, একটা মূলধন জাতীয়, তাহলে এটাই ভিন্ন। এই বিভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে জাবেদা কিন্তু আসতে পারে যে কোনটা ভিন্ন। তারপরে এটাতে আসছিলাম, বললো প্রতিটি কর্মচারী বেতন পরিশোধ করা হলো অপরিশোধিত, মানে বকেয়া আছে। তো বেতন বকেয়া করলে জাবেদা কি বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। কার বেতন বকেয়া এটা আমার জানা দরকার নাই, তাহলে বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। মানুষের নাম কোনো ফেক নাই দিকে শেষ। অনেকে 4টা আমি শিখে দিচ্ছি একটা থেকে। অর্থাৎ উদ্দীপকটা একটু পড়ার আগে প্রশ্নটা একটু দেখি। প্রারম্ভিক মূলধন আবার ওই কোন বইতে বসবে? জাবেদা আছে লাস্টে, বলছে উচ্চ দলিলের নাম। আসি তাহলে প্রথমে উদ্দীপক একটু পড়ে যাই। বললো যে জনাব সাবিনা নিজস্ব জমি বিক্রি করে 2 লাখ টাকা এবং এবং তার সাবিনা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের নামে ঋণ নিচ্ছে 1 লাখ টাকা। ব্যবসা শুরু করে অক্টোবর 5 তারিখে 40,000 টাকা আসবাবপত্র নগদে ক্রয় করে। 10 অক্টোবর তারিখে জনাব মাসুদের নিকট 30,000 টাকা পণ্য নগদে বিক্রি করেন। 15 অক্টোবর 5,000 টাকার কৃত পণ্য ফেরত প্রদান করেন। আমি আগে কিনছিলাম, তাহলে সেটার জন্য ডেবিট নোট প্রস্তুত হবে। প্রথম বর্ষ প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? মালিক দিয়েছে 2 লাখ, 2 লাখ টাকা হবে প্রারম্ভিক মূলধন। যদি বলতো নগদ কত, তাহলে 3 লাখ টাকা, কারণ ঋণ নিশ্চিত 1 লাখ। যদি ঋণের টাকা আসলে এখন হাতে আনা হয় না, ব্যাংকে ঢুকে, মূলধন মালিকেরটা হবে শুধু 2 লাখ টাকা। 5 অক্টোবর তারিখে লেনদেনটি কোন প্রাথমিক বইতে লিপিবদ্ধ হয়? 5 অক্টোবর তারিখে 40,000 টাকা পণ্য নগদে ক্রয় করে, তাহলে নগদ প্রদান জাবেদা হবে। 10 তারিখে লেনদেনটি সঠিক বা জাবেদা কোনটা হবে? 10 তারিখে কি লেনদেন ঘটলো? পণ্য বিক্রি করছি নগদ, নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট, সেটা হবে নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট। কই আছে নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট? 15 তারিখে লেনদেনের জন্য উচ্চ দলিল কি হবে? ডেবিট নোট হবে, যেহেতু কৃত পণ্য ফেরত প্রদান করছি, ডেবিট নোট। এটা হয়ে গেলে এবার আসো মজার কিছু ইম্পর্টেন্ট হবে খতিয়ানের মধ্যে। খতিয়ানের মধ্যে এই 4টা জিনিস থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা খুব বেশি। মূল খতিয়ান, দেনাদার পাওনাদারকে মূল খতিয়ান বলা হয়। প্রত্যেকটা মানুষের নামে নামে আলাদা হিসাব করাকে সহকারী খতিয়ান বলা হয়, এটা মনে রাখবা। তারপরে সম্পদ, আয় ব্যয়, দায়, এগুলা ডেবিট। মুর্শিদাবাদ দেবী ঋণ করে বসুক উপসংখ্যা পেয়ে সমস্ত ব্যাংক ওভারড্রাফট ফেরত দেয়। প্রত্যেকটা মিনিং ব্যাখ্যা করলে তুমি কি পেয়ে যেতা? ডেবিট ক্রেডিট গুলো পেয়ে যেতা, যে মুতে মূলধন, শীতে শিক্ষানবী সেলামি, এবং পাতে পাওনাদার মুসিপা। এই জিনিসগুলো মনে রাখবো, এটা থেকে একটা এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট আসতেই পারে।
সিডি মানে ক্রেডিট ডাউন, বিডি মানে ব্রড ডাউন, সিএফ মানে ক্রেডিট ফরওয়ার্ড, বিএফ মানে ব্রড ফরওয়ার্ড। সিডিতে যে ক্রেডিট ডাউন হয়, ক্রেডিট ডাউনের ইংরেজি কি বাংলা কি এটা মনে রাখতে হবে। ক্রেডিট ডাউন নিচে নিত স্থানান্তরিত, ব্রড ডাউন উপর থেকে আনিত স্থানান্তরিত হয়েছে, আর ক্রেডিট ফরওয়ার্ড সম্মুখে নিত আর ব্রড ফরওয়ার্ড সম্মুখে আনিত। আশা করি ক্লিয়ার। টি চকে একটা চলমান জের ছকে হয় আর একটা টি ছকে হয়। যে কোনো হিসাব বলতে খতিয়ান বুঝবা, যেমন ক্রয় হিসাব তার মানে খতিয়ান করতে বলছে, বিক্রয় হিসাব খতিয়ান করতে বলছে, এটা মনে রাখবা। তোমার কিন্তু বলবে না খতিয়ান করো। সহকারী খতিয়ান, এই খতিয়ানগুলা সাধারণ খতিয়ান যেগুলো আছে এটি করতে হবে। তারপরে টি চকের গড় হয়েছে 8টা আর চলমানের গড় হয়েছে 7টা। আশা করি এই বিষয়গুলো পারবা। সিএফ ডিএফ এগুলো একটু মনে রাখবা। সিএফ সিডি বিডি সহকারী খতিয়ান বলছি তো, মূল খতিয়ান দেনাদার পাওনাদার প্রত্যেকটা ব্যক্তির নামে আলাদা আলাদা হিসাব করাকে সহকারী খতিয়ান বলে। এটা থেকে একটা প্রশ্ন আসবেই হয়তো, নিজেরা একটু দেখে নিবা। সিকিউ ব্যাখ্যা তো আমি এখন দিচ্ছি না, সিকিউ দিলে অনেক সময় চলে যাবে আরো। এরপরে আমি আসি, কোনটি ব্যবসায়ে মোট আয় ব্যয় সম্পদের পরিমাণ জানা যায়, সেটা হলো খতিয়ান থেকে, সাধারণ খতিয়ান থেকে জানা যায়। প্রাপ্য এবং প্রদেয় হিসাবের জন্য প্রচলিত আলাদা খতিয়ানকে কি বলা হয়? সহকারী খতিয়ান বলা হয়। খতিয়ান হিসাবের প্রাথমিক বই না, প্রাথমিক বই না, জাবেদা পাকা বই 2 আর 3। জাবেদাকে প্রাথমিক বই বলা হয়। ব্যয় হিসাব সময় সর্বদা কোন জের প্রকাশ করে? ডেবিট জের প্রকাশ করে। খতিয়ান হিসাব, খতিয়ান প্রস্তুতের চলমান জের ছক অনুসরণ করলে মোট ডেবিট পোস্টিং এর পরিমাণ জানা যায়, মোট ক্রেডিট পোস্টিং এর পরিমাণ জানা যায়, প্রতিনিয়ত হিসাবে জের জানা যায়, সবগুলো সত্যি। চলমান জেরে প্রস্তুত করলে মোট ডেবিট পোস্টিং এর পরিমাণ, ক্রেডিট পোস্টিং এর পরিমাণ, প্রতিনিয়ত ব্যালেন্স জানা যায়। কথা সত্যি গেল। হিসাবে ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফল অপেক্ষা বেশি হলে কোন উদ্ধৃত প্রকাশ করে? ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফল, যে পাশে যোগফল বেশি সেই উদ্ধৃত প্রকাশ করবে। তো ডেবিট দিকের যোগফল ডেবিট উদ্ধৃত প্রকাশ করবে, দুই পাশ সমান হলে সমতা প্রাপ্ত হবে। এবার আসি খতিয়ানে সিডি দ্বারা কি বোঝানো হয়? সিডি দ্বারা বোঝানো যায়, একটু আগে পড়ে আসছি। সিডি মানে কি ছিল? সম্মুখে সিডি ছিল, এটা কিন্তু তোমাদের বারবার একটু পড়ে যেতে হবে, এটা পড়ার কোনো বিকল্প নাই। এই যে সিডি মানে কি? নিচে নিত বা স্থানান্তরিত, নিচে নিত। এই যে নিচে নিত, নিচে। সিডি দ্বারা কি বোঝানো হয়? নিচে আনিত, সম্মুখে আনিত, সম্মুখে নিত, নিচে আনিত, সম্মুখে আনিত, সম্মুখে নিত, উপর থেকে আনিত, ব্রড ডাউন, পেছন থেকে আনিত, নিচে নিত। সিডি মানে নিচে আনিত, এটাই হবে। তারপর কনফিউশন রাখা যাবে না, ক্লিয়ার বক্তব্য দিতে হবে। সিডি দ্বারা সম্মুখে, সিডি মানে সম্মুখে আনিত না, মূলত সম্মুখে নিত। খতিয়ানে ডেবিট উদ্ধৃত দ্বারা প্রকাশ হয় সম্পদ খরচ দুইটা, আয় হবে ক্রেডিট উদ্ধৃত। সহকারী খতিয়ান সম্পর্কিত হিসাব হলো প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব 2 1 আর 2। খতিয়ান প্রস্তুতের জন্য লেনদেন বিশ্লেষণ অত্যাবশ্যক না, লেনদেন জাবেদা অত্যাবশ্যক, জাবেদাভুক্ত লেনদেন বিশ্লেষণ অত্যাবশ্যক। প্রস্তুতির জন্য লেনদেন বিশ্লেষণ অত্যাবশ্যক। খতিয়ান প্রস্তুতির জন্য লেনদেন বিশ্লেষণ অত্যাবশ্যক। জাবেদাভুক্তকরণ অত্যাবশ্যক, জাবেদাভুক্তকরণ সহায়ক। জাবেদাভুক্তকরণ সহায়ক এবং লেনদেন বিশ্লেষণ অত্যাবশ্যক। এই হলো খতিয়ান প্রস্তুতকরণের জন্য, মনে রাখতে হবে পয়েন্ট। খতিয়ানের উদ্ধৃত দিকে কোনটি প্রস্তুত করা হয়? রেওয়া মিল প্রস্তুত করা হয়, রেওয়া মিল প্রস্তুত করা হয়। এই জায়গায় দেখো 3টা প্রশ্ন করছে। প্রথমটা বললো 13 তারিখের যা সাধারণ জাবেদা, খতিয়ানটা ছিল নগদান, নগদের সাথে অবশ্যই একটা সম্পর্ক ছিল নগদানের সাথে, এবং আজবত ছিল, আজবত আসলে ডেবিট ছিল না, আজবত ছিল ক্রেডিট, এই জন্য ডেবিটে বসছে। নগদান ছিল ডেবিট, নগদান ডেবিট, আজবত ক্রেডিট, জাবেদা হবে এমন নগদান ডেবিট আজবত ক্রেডিট, আজবত ক্রেডিট ছিল এই জন্য ডেবিটে বসছে। জাবেদা কোনটা? নগদান ডেবিট আজবত ক্রেডিট, এই 3 নাম্বারটা হবে। নগদান নগদান হিসাব বই সমাপনী উদ্ধৃত কত? সিম্পল হিসাব। প্রথমে ছিল ক্রেডিটে
10,000 টাকা। ব্যালেন্সে 10,000 টাকা, ক্রেডিট হলো 2,000 টাকা, এই ডেবিটে থাকবে 8,000 টাকা। পরে আবার ক্রেডিটে বসলো 5,000 টাকা। না, 10,000 আর 2,000 12,000 টাকা। ক্রেডিটে বসলো 5,000 টাকা। এবার ডেবিট যেটা থাকবে 7,000 টাকা। 7,000 আবার ডেবিটে বসছে 8,000। তাহলে 8 আর 7 15,000 টাকা হবে জের। 15,000 টাকা। জেরের টাকা হবে 15,000। হিসাবটি থেকে জুন মাসে নগদ সম্পর্কিত যা প্রকাশ পেয়েছে তা হলো কি? মোট নগদ প্রাপ্তি 10,000। এই যে ডেবিটে তো এই মোট নগদ প্রাপ্তি 10,000 এটা সত্য। এই দুইটা মিলে ডেবিট না 10,000 টাকা সত্য। মোট নগদ প্রদান 5 এটাও সত্য। সমাপনী হাতে নগদ 5,000 না সমাপনী হাতে নগদ ছিল 10,000। তার মানে 1 আর 2 সত্য। সমাপনী হাতে নগদ তো 15,000 না? 12,000 5,000 চলে গেলে 7,000 8,000 8,000 লাগে আবার হচ্ছে শেষ। এবার আমরা আসি মজার বিষয় সেটা রেওয়া মিল। রেওয়া মিল থেকে এই যা যা বলবো এই জায়গা থেকে অবশ্যই আল্লাহ দিলে একটা এমসিকিউ না থাকবে, এটা মিস হওয়ার কোনো যুক্তিকতা নাই। রেওয়া মিল এই জায়গায় কোনটা ভিন্ন, সম্পদ ব্যয় ডেবিট আর আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট, আবার প্রত্যেকটা বিপরীত হিসাব আছে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি পুঞ্জীভূত বছর বিপরীত সম্পদ, সেগুলো আবার ক্রেডিট। বিপরীত সবগুলার বিপরীতে সবগুলাই উল্টা হয়ে যায়। যেমন মূলধন তো ক্রেডিট, বিপরীত মালিকানা সত্ত্বটা মানে মূলধনকে ক্রেডিট বলি, কিন্তু বিপরীত মালিকানা সত্ত্ব আবার ডেবিট। যেমন উত্তর ক্রয় তো ব্যয় হয় ডেবিট, কিন্তু ক্রয় ফেরত হলো ক্রেডিট। এটা কি হিসাবে ক্রেডিট? ব্যয় হ্রাস পাইলো, বা এটা বিপরীত ব্যয়। এইভাবে সবগুলারই বিপরীত আছে। সকল সঞ্চিতি ক্রেডিট, পাওনাদারি বার্তা সঞ্চিতি ডেবিট। এবার রেওয়া মিলে কি কি আসে এবার দেখবা। সকল প্রারম্ভিক রেওয়া মিলে আসে না, তবে প্রারম্ভিক মজুত পণ্য আসে। সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না। সকল সমাপনী রেওয়া মিলে আসে, তবে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না। সকল প্রারম্ভিক রেওয়া মিলে আসে না, তবে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসে। আসে না যদি বলে কাদেরকে আসে না? সকল প্রারম্ভিক রেওয়া মিলে আসে না, সকল সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না। তো সকল প্রারম্ভিক আসে না, তো প্রারম্ভিক মজুত পণ্য কিন্তু আসে। সমাপনী রেওয়া মজুত পণ্য আসে না, কিন্তু অন্যান্য সমাপনী কিন্তু আসে। এটা মনে রাখলে আপাতত হবে। এটা রেওয়া মিলে যেসব ভুলের কারণে রেওয়া মিলটা মিলে যায়, সেই ভুলের নামগুলো হচ্ছে কি? সেই ভুলের নাম হলো নীতিগত ভুল। মুনাফা জাতীয় মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় অথবা মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় মনে করা, সেই ভুলের নাম হলো নীতিগত ভুল। বেদাখিলা ভুল হলো একটা মানুষের জায়গায় অন্য মানুষের নাম বসিয়ে দিলে সেটা হলো বেদাখিলার ভুল। যেমন ভাড়া ডেবিট করিমের জায়গায় রহিম বসাই দেওয়া, সেটাও বেদাখিলার ভুল। ভাড়াও ডেবিট, বেতনও ডেবিট, দুইটাই তো ডেবিট সমজাতীয় লেনদেন, এক নামের জায়গায় অন্য নাম লেখা হলো বেদাখিলার ভুল। আর পরিপূরক ভুল হলো ডেবিটে কোনো আইটেমের টাকা যত টাকা কম লিখবো, ক্রেডিটে অন্য কোনো আইটেমে তত টাকা কম লেখা, সেটার নাম হলো কি? সেটার নাম হলো পরিপূরক ভুল। আর লেখার ভুল হলো জাবেদাভুক্ত করানোর সময় কম লেখা। যেমন 50,000 টাকা পণ্য ক্রয় করলাম, লেখার সময় দুই পাশে একটা শূন্য কম দিলাম, 45,000 5,000 5,000 লিখে দিলাম। সেই যে ভুলটা হলো সেইটা হলো লেখার ভুল। রেওয়া মিলে আমরা তো আশা করি রেওয়া মিল তো পারবা, রেওয়া মিল নিয়ে সমস্যা হওয়ার কিছু নাই। সকল সঞ্চিতি ক্রেডিট, তবে সকল সঞ্চিতি ক্রেডিট, তবে কি হবে? পাওনাদারি বাটা সঞ্চিতি ডেবিট, মনে রাখতে হবে। এই ভুলের ব্যাখ্যা তো দিলাম। এবার আসো অঙ্কর মধ্যে একটা ভুল হবে, সেটা কি জানো? ধরো এটা থেকে 4টা এমসিকিউ। 4টা এমসিকিউ কেমনে? রেওয়া মিলে ডেবিট পাশে আমি যত টাকা বসানোর কথা, মনে করো আমি 25 টাকা বসাই দাও। যে টাকাটা বসানোর কথা সেই টাকাটা আমি রেওয়া মিলে বসাই নাই, তাহলে দুই পাশে পার্থক্য হবে, এই 25 টাকায় পার্থক্য হবে, মনে রাখতে হবে। তবে যদি রেওয়া মিলের যে পাশে 25 টাকা বসানোর কথা ছিল সেটা যদি উল্টা পাশে বসাই, তাহলে দুই পাশে পার্থক্য হবে 50 টাকা, মানে ডাবল হবে। এবার আসি 25 টাকা লেখার কথা, আমি কি করছি? ডিজিট দুইটা উল্টা পাল্টা করে ফেলছি, তাহলে আমার আগের তুলনায় ডিজিটটা বেড়ে গেল, অথবা উল্টা হইতে পারে। তাহলে বাড়ছে। এবার যদি বলে পার্থক্য কত, তাহলে এই যে দুইটার ডিফারেন্স 27 টাকা হলো পার্থক্য। এই দুইটার ডিফারেন্স হলো পার্থক্য। যেমন আমরা যদি 27 লিখতাম এক পাশে, এবার দুইটা ডিজিট উল্টাই দিচ্ছি, তাহলে আমার সংখ্যাটা বেড়ে যেত 72। এবার পার্থক্য কত? ওই 72 থেকে 27 বাদ দিতে হবে, ডিফারেন্স যেটা সেটাই পার্থক্য। 45 টাকা হলো পার্থক্য। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এবার আসি, আমি ডেবিট পাশে যা বসানোর কথা উল্টা পাশে ডিজিট দুইটা পাল্টাই দিলাম, আবার বসায় দিছি না উল্টা পাশে, তাহলে পার্থক্য কত হবে? এই দুইটার যোগফল 77 টাকা। তাহলে রেওয়া মিলে যে পাশে টাকা বসানোর কথা সেটা যদি সেই পাশে না বসায় উল্টা পাশে বসাই, তাহলে পার্থক্য হবে দ্বিগুণ। আর যে পাশে যে টাকা বসানোর কথা সেই পাশে যদি ওই টাকাটা না বসাই, তাহলে ওই টাকায় পার্থক্য। কিন্তু যে পক্ষ ঠিক আছে, কিন্তু ডিজিট দুইটা উল্টা পাল্টা করছে। 25 টাকার জায়গায়
5 আনছি সামনে, 2 গেছি পিছনে, সংখ্যাগুলা বেড়ে গেছে। তাহলে পার্থক্য কত হবে? এই যে ডিফারেন্সটা 52 থেকে 27 বাদ দিলে যে টাকাটা পার্থক্য হয়, এটা হলো দুই পাশে যোগ করলে পার্থক্য। আর যদি টাকা তো উল্টাইলাম, আবার উল্টা পাশে নিয়ে বসায় দিছি, তাহলে এই দুইটার যোগফল, যেমন 25 টাকা উল্টা পাশে গিয়ে বসাইলাম 52 টাকা, তাহলে এই দুইটার যোগফল হলো 77 টাকা পার্থক্য। এই ছিল এই আলোচনা। হুম। তো রীতিগত ভুল, ব্যাদাখিলা ভুল, পরিপূরক ভুলের আরেক নাম হলো স্বয়ংবোধক ভুল, এটা মনে রাখবো। পরিপূরক ভুলের আরেক নাম কি? স্বয়ংবোধক ভুল। ব্যাদাখিলা ভুল লেখার ভুল। এই ভুলগুলার কারণে রেওয়া মিলটা কি হয়ে যায়? মিলে যায়, কিন্তু ভুলটা থেকে যায়। অস্থায়ী হিসাব, অস্থায়ী হিসাব, সাময়িক হিসাব, অনিশ হিসাব হলো অস্থায়ী এবং সাময়িক হিসাব, মনে রাখবা। ডেবিট ক্রেডিট পারবা না এমন তো কেউ নাই। সমন্বিত ক্রয় কি জিনিস? প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করে ক্রয় ফেরত বাদ দিলে যেটা হবে সেটা হলো সমন্বিত ক্রয়। এই সমন্বিত ক্রয় রেওয়া মিলে কোন কোন দফা আসে না সেগুলো দেখবা, ও আমি এই এমসিকিউ সলভ করি না এখন। রেওয়া মিল প্রস্তুতির উদ্দেশ্য কি করা? গাণিতিক শুদ্ধতা যাচাই করা। রেওয়া মিলের ডেবিট দিকে বসে মূলধন বসে না, উত্তোলন এবং বিক্রয় ফেরত বসে। কোনটি, এই যে কোনটি অন্য তিনটি হতে ভিন্ন, এইটার বহু রূপ আছে। এই যে কোনটা থেকে ভিন্ন দেখো, প্রশিক্ষণ ভাতা ডেবিট এবং ব্যয়, বিক্রয় ক্রেডিট এবং আয়, বিমা সালামি ডেবিট এবং ব্যয়, খাজনাও কর ডেবিট এবং ব্যয়, তার মানে বিক্রয় হচ্ছে আয়, সেই হিসাবে ক্রেডিট, এবং এই একটাই ক্রেডিট এবং এটা আয়, এই ব্যাখ্যা। আমি তো এটা আলোচনাতে একটু আগে করছি, এই জন্য আর বলতে যাচ্ছি না। রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় কোনগুলা? রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় প্রারম্ভিক মজুত পণ্য হয়, প্রারম্ভিক হাতে আসে না, সমাপনী মজুত পণ্য, হাতে নগদ, সমাপনী হাতে নগদ, 1 আর 3 হয়। তারপর রেওয়া মিলে একটি বিক্রয় হিসাবে জের 100 টাকা ভুলে ক্রেডিট দিকে লেখা হলে পার্থক্য কত? ওই যে একটু আগে না বললাম 100 টাকা ডেবিট দিকে ক্রেডিট দিকে বসাইছে মানে উল্টা পাশে, তাহলে পার্থক্য হবে 200 টাকা, দ্বিগুণ হবে 130 টাকা, দ্বিগুণ করলে 260 টাকা হবে। অনিশ হিসাব এই রেওয়া মিলকে কি প্রকাশ করি? ডেবিট ও ক্রেডিট কলামের পার্থক্য। অনিশ্চিত মানে কি? ডেবিট ও ক্রেডিট কলামের পার্থক্যটা। আজগত বিক্রয় 5,000 টাকা বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে, এটা কোন ধরনের ভুল? আজগত বিক্রি মানে তো সম্পদ বিক্রি করলাম, সম্পদ কমে গেল, বিক্রয় হিসাবে লেখা মানে মুনাফাজিত হিসাবে লেখা, এটা নীতিগত ভুল। নিচের কোন ভুলটির কারণে রেওয়া মিলে উভয় দিকে মিলে যাবে? কোনটার কারণে? ক্রয় হিসাবে 500 টাকা বেশি লেখা, ডেবিট করা হয়েছে। ক্রয় হিসাবকে 500 টাকা বেশি ডেবিট করা হয়েছে, এটা তো এটার কারণে তো আর মিলে যাবে না, ভুল থাকবে। বেতন হিসাবে 2 বার ডেবিট, এটার জন্য মিলবে না, ভুল থাকবে। আজগত ক্রয় ক্রয় হিসাবে লেখা হলো, নীতিগত বলেছি, এই বলে কারণে রেওয়া মিলটা মিলে যাবে। বেতন 2,500 টাকার পরিবর্তে 2,000 টাকা, ভালো কথা। 2,500 পরিবর্তে 2,000 টাকা, 500 টাকা কম লিখছি। বিক্রয় হিসাবে 5,000 টাকার পরিবর্তে 4,500 টাকা লিখছি। এই যে দুই পাশে 500 টাকা 500 টাকা কম লেখা, এটার নাম হলো পরিপূরক। মনে রাখতে হবে, পয়েন্টে আসতে হবে এবং মনে রাখতে হবে। আগের একটু আলোচনা করছি, এমসিকিউগুলো দেখো এই জায়গায় কম। যে ভুলের কারণে অনিশ হিসাব সৃষ্টি হয়, আজগত ক্রয় হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব, আজগত ক্রয় 5,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট, এটার জন্য মিলে যাবে, তার মানে এটার জন্য অনিশ হিসাব হবে না। পণ্য ক্রয় 10,000 টাকা ক্রয় হিসাবে ক্রেডিট করা হচ্ছে, এটা কোনো অঙ্ক মিলবে না, এটা একটা ভুল থাকবে এবং অনিশ আসতে পারে। আজগত মেরামত, আজগত হিসাব ডেবিট করা হয়েছে, বলা হলো কি? যে ভুলের কারণে অনিশ হিসাব সৃষ্টি হয়, অনিশ হিসাব সৃষ্টি হবে যদি ভুল থেকে যায়, অনিশ হিসাব। আজগত ক্রয় ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে, পণ্য ক্রয় 10,000 ক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। এক ভুলের জায়গায় আরেক ভুল, অঙ্ক তো মিলে যাবে। আজগত মেরামত ডেবিট, ও এই যে পাওয়া গেছে। এটা এই 2 নম্বরের জন্য অঙ্কটা ভুল থাকবে, মিলে যাবে, মিলবে না, মানে অনিশ্চিত হবে। আর এটা 2,000 টাকা আজগত মেরামত ডেবিট, আর লিখলাম আজগত হিসাবে ডেবিট করলাম 20,000 টাকা, তা 18,000 টাকা বেশি লিখছি না, সেই জন্য এই 2 আর 3 হবে। 2 আর 3 এর কারণে আমার দেওয়া মিলে অনিশ্চিত হিসাব সৃষ্টি হবে। আবার একটা প্রশ্ন দিল বড়, হিসাবরক্ষক 3,000 টাকা, 6,000 টাকা, 9,000 টাকা, তিনটি হিসাবের নামে প্রদত্তপ্রাপ্ত কোনো কিছু লেখা ছিল না। ভালো একটা প্রশ্ন আসছে, এই জন্য এই লেখা না থাকলে, লেখা না থাকে রেওয়া মিলে ক্রেডিট দিকে লিখলেন, ফলে রেওয়া মিল অমিল হইল, তাহলে রেওয়া মিলে অনিশ হিসাব কত টাকা আসবে? আমরা জানি ভাড়া সংক্রান্ত প্রাপ্ত প্রদত্ত লেখা না থাকলেও এটা প্রদত্ত মনে করতে হবে, আমরা লিখে দিয়েছি ক্রেডিট পাশে, তাহলে আমাদের টাকা হলো 15,000, তিনটা হিসাব, প্রাপ্তও লেখা নাই, প্রদত্তও লেখা নাই। এই হিসাবগুলা 3,000 টাকা, 6,000 টাকা, 9,000 টাকা।
ভাড়া এবং কমিশন, ভাড়া টাকা লেখা না থাকলেও এটা প্রদত্ত মনে করতে হবে। ভাড়ার ক্ষেত্রে টাকা লেখা না থাকলেও, প্রাপ্ত প্রদত্ত লেখা না থাকলেও এটা প্রদত্ত মনে করতে হবে। ভাড়া আর কমিশন এই দুইটা জিনিস প্রাপ্ত প্রদত্ত লেখা না থাকলেও প্রদত্ত মনে করে কাজ করতে হবে। তারপরে বক্তব্য ক্লিয়ার থাকতে হবে, একটু দেখে নিতে হবে বলে। অনিশি হিসাব কত টাকা হবে? জাফরিন অ্যান্ড সন্স হিসাবরক্ষক ৩,০০০ টাকা, ৬,০০০ টাকা, ৯,০০০ টাকা তিনটি হিসাবে প্রাপ্ত প্রদত্ত লেখা না থাকায় রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখে দিলেন। তাহলে রেওয়া মিলের জাফরিন অ্যান্ড সন্সের রেওয়া মিলে অনিশি হিসাব কত টাকা হবে? ১৫,০০০ টাকা। অনিশ্চিত হবে ১৫,০০০ টাকা। ভাড়া এবং কমিশন এই দুইটা শব্দ প্রদত্ত লেখা না থাকলে প্রদত্ত মনে করতে হয়। তিনটা একসাথে বলার সুযোগ নাই। এই জন্য ৯ আর ৬ ১৫,০০০ টাকা। হিসাবরক্ষক যে হিসাবগুলো লিখতে ভুল করেছে তার মধ্যে পড়ছে এই যে কমিশন এবং বাট্টা, ভাড়া না, কমিশন এবং বাট্টা এই দুইটার মধ্যে প্রাপ্ত প্রদত্ত লেখা না থাকলেও প্রদত্ত লিখতে হবে। তার মানে ২ আর ৩ ভুল করছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। প্রাপ্ত প্রদত্ত লেখা না থাকলেও বাট্টা এবং কমিশন এটা লিখতে হবে। সর্বশেষ আর্থিক বিবরণীতে চলে আসি। রেওয়া মিলে কোন কোন দফা আসে না বলছি। রেওয়া মিল থেকে চলতি মূলধনটাও একটু শিখে রাখো। চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে চলতি মূলধন হবে। আর চলতি মূলধনে আরেকটা মূল্য কার্যকরী মূলধন। আইএস 1 অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আইএস 1 অনুযায়ী এটার পার্ট 5টা এবং বিশদ আয় বিবরণী প্রথম উদ্দেশ্য হলো মোট লাভ, দ্বিতীয় উদ্দেশ্য হলো পরিচালন মুনাফা, তৃতীয় উদ্দেশ্য হলো ওই নিট মুনাফা। এই আরেকটা আছে তড়িৎ অনুপাতের আদর্শ মান হলো 2:1, চলতি অনুপাতের আদর্শ মান হলো 2:1, 2:1 আর বিনিয়োজিত মূলধনের আদর্শ অনুপাত হলো বিনিয়োজিত মূলধনের আদর্শ অনুপাত হচ্ছে 1:1ই হবে। তরল আর চলতি মূলধন তারল্য অনুপাত এই দুইটা জিনিস বেশি। আশা করি এই বিষয়গুলো নিজেরা একটু দেখে নিবা। আমি একটু এমসিকিউ গুলো বলে শেষ করি। সেটা হলো বিশদ আয় বিবরণী প্রথম ধাপের ফলাফল কোনটা? ওই যে একটু আগে বলছিলাম প্রথম মোট মুনাফা। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে কোনটি বিয়োগ করা হয়? সমাপনী মূল উৎপন্ন। পরিচালন আয় হলো আজগত বিক্রয় না পণ্য বিক্রয় সেবা, এই দুটো হলো পরিচালন আয়। নিচের কোনটি সঠিক মুনাফা মূলধনের অংশ? মুনাফা মূলধনকে হ্রাস ঘটায়। মুনাফা মূলধনকে আর মিথ্যা কথা। মূলধন শুধু মুনাফা থেকে আসে না। মূলধন মুনাফা মূলধনের বৃদ্ধি করে, এটা সত্য। মূলধন মুনাফা কি করে? মুনাফা মূলধনের বৃদ্ধি ঘটায়, এটা সত্য। এটাই হইবে। এবার আসি মোট মুনাফা হলো বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় হলো মোট মুনাফা। আশা করি এটা ক্লিয়ার। এটা নিয়ে প্রশ্ন থাকবে না। এই যে এটা অন্যান্য আয়কে অন্তর্ভুক্ত করা হয় বিনিয়োগের সুদ এবং প্রাপ্ত বাট্টা ১ আর ৩। বিক্রয় ১৮,০০০ টাকা, প্রারম্ভিক মূলধন ২৫০০ টাকা, সমাপনী মূলধন ১৭০০ টাকা, ক্রয় ১৩,৪০০ টাকা, ক্রয় পরিবহন ৭০০ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় কত? সিম্পল হিসাব নিকাশ করবা, শুধু টাকা পয়সা নিয়ে হিসাব করে বসায় দিবা। এটা তো আশা করি সবাই পারার কথা। ১৮,০০০ টাকা বিক্রি হলে কোনো সম্পর্ক না, প্রারম্ভিক মূলধন ২৫০০ টাকা, ২৫০০ সাথে ২৫০০ প্রারম্ভিক মূলধন ২৫০০ টাকা, ক্রয় পরিবহন ৭০০ টাকা, ৭০০ আর ২৫০০ ৩২০০ টাকা, ৩২০০ টাকার লগে ১৩,৪০০ টাকা যোগ করো, ১৩,৪০০ টাকা। তাহলে এরপরে সমাপনী মূলধন বাদ দিয়ে দিব না, কি করলাম? প্রারম্ভিক মূলধন ২৫০০, ক্রয় পরিবহন ৭০০, ২৫০০ ৭০০ ৩২০০ আর ক্রয় করলাম ১৩,৪০০, তো যোগ করলে কত হয়েছে? এই ৪০০ তো হবেই, ১৩,৪০০ আর ৩২০০ যোগ করলে ৩২০০, ২০০, ৩২, ৪ আর ৩ ৭, ১৩,৪০০ আর ৩,২০০।
16,600 টাকা হলো, কি প্রশ্ন ছিল? 16,600 টাকা হলো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, তার থেকে সমাপনী 1700 টাকা বাদ দিই। $14,900 বিক্রিত পণ্যের ব্যয় 14,900 টাকা। আশা করি বিষয়টা ক্লিয়ার। অপচয় হলো স্থায়ী সম্পত্তির ক্রয়কৃত মূল্য ব্যবহারের কারণে, এই যে ব্যবহারের ফলে স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাস, এটার নাম হলো অপচয়। তারপরে সম্ভাব্য কুঋণ সঞ্চিতি রাখা হয় ভবিষ্যতে যদি টাকা পাওয়া না যায়, প্রাপ্য হিসাবে নিকট প্রাপ্য অর্থ নিশ্চিত পাওয়া যাবে না, তাহলে অনিশ্চিত বলে, কুঋণ সঞ্চিতি বলে না। এটা হলো প্রাপ্য হিসাব খুঁজে পাওয়া, প্রাপ্য হিসাবে নির্দিষ্ট অর্থ আদায় নাও হতে পারে। হ্যাঁ, আদায় নাও হতে পারে, সেটার উপর ভিত্তি করে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করা হয়। প্রাপ্য হিসাবে নিকট হতে প্রাপ্ত অর্থ আদায় নাও হতে পারে। মোট মুনাফা এত টাকা, পরিচালন ব্যয় এত টাকা, অন্যান্য আয় এত টাকা, নিট মুনাফা কত? মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দাও, 70 থেকে 35 বাদ দিলে 35,000 টাকা পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় 15,000 যোগ করো, 50,000 হয়ে যাবে। 50,000 তাহলে নিট মুনাফা 50,000 টাকা আছে তো। মোট মুনাফা হওয়া, মোট মোট লাভ হওয়া সত্ত্বেও নিট ক্ষতি হওয়ার সম্ভাবনা কি? হইতে পারে। মোট ক্ষতি বিক্রিত পণ্য ব্যয়ের সাথে এটা কোনো সম্পর্ক নাই। মোট মুনাফা যেহেতু হয়েছে, পরিচালন খরচ বৃদ্ধি, এটা হতে পারে। এটার কারণে এই কাজটা হতে পারে। তারপরে হলো কোনটি পরিচালন ব্যয়? অফিস খরচ পরিচালন ব্যয়, যেগুলো নিয়মিত হয়, বারবার কোম্পানিতে সংগঠিত হয়। প্রদেয় হিসাব আর্থিক অবস্থা বিবরণী কোন অংশে বসে? চলতি দায়ে বসে। চলতি দায়ে। লিনা ট্রেডার্সের নিকট হতে বইতে মিনা অ্যান্ড সন্স হিসাবে ডেবিটের 500 টাকা। লিনা সন্সে কি ধরনের, লিনা ট্রেডার্সের কি বুঝাই? লিনা ট্রেডার্সের হিসাবে বইতে মিনা অ্যান্ড সন্স হিসাবে ডেবিট ব্যালেন্স 500 টাকা। লিনা ট্রেডার্সের কি বুঝাই? যেহেতু তাদের নামে একটা মানসিক বই করা আছে, সেই জায়গায় ডেবিট যে বলতেছে আমি তার কাছে তার টাকা পাবো, তার মানে সম্পদ বোঝাচ্ছে। তারল্য অনুপাত নির্ণয়ের সূত্র হলো তারল্য তরল সম্পদ থেকে মজুত পণ্য অগ্রিম খরচ বাদ দিয়ে চলতি সম্পদ দ্বারা চলতি দায় দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ এটা হলো সর্বশেষ, এটা চলতি সম্পত্তি মাইনাস মজুত পণ্য প্লাস অগ্রিম খরচ ভাগ চলতি দায়, তাহলে যেটা হয়েছে এটা হলো চলতি তারল্য অনুপাত। আরেকটা বিষয় ছিল, এটা হয়তো নাও থাকতে পারে, সেটা তোমাদের ডিরেকশন থাকবে, তোমরা একবার ডিভাইসটা পড়ে যাবা। আমি আর্থিক বিবরণী নিয়ে তো এত কথা আর বলা যাবে না, এটি একটু রিডিং পড়বা, নিজেরা পড়বা, এটা আমি এখন পড়বো না। এটা হলো এই যে এটা একটু পড়বা, এটি থেকে একটা আসতে পারে ব্যবসায়িক সত্তা ধারণা। এটা হলো এই কারণে ব্যবসায় এবং মালিক দুইটা পক্ষ বিভক্ত হয়েছে। চলমান প্রতিষ্ঠান ধারণা, প্রতিষ্ঠান সারা জীবন চলবে না। এই বিষয়ে এটা নিয়ে আলোচনা হবে। এ ধারণা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান নির্দিষ্টকাল পর্যন্ত চলতে পারে বলে নেওয়া হয়। অর্থাৎ প্রতিষ্ঠান 1 বছর চলবে, সাধারণত 1 বছরের জন্য চলে। হিসাবকাল ধারণার কারণে যে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হিসাবকালকে 1 বছর মেয়াদি করা হয়। বকেয়া ধারণা, ব্যয় সংগঠিত হইলেই রেকর্ড করতে হবে। রক্ষণশীল নীতির কারণে মজুত পণ্য মূল্যায়ন করা হয়। ক্রয় মূল্য নীতি, সম্পত্তির ক্রয় মূল্যগুলাকে অবশ্যই ক্রয় মূল্যে রেকর্ড করতে হয়, অবসান মূল্য না লিখে। সামঞ্জস্যতার নীতি, বস্তুনিষ্ঠতার নীতি, এই বিষয়গুলো একটু রিডিং করবা। আরেকটা হয়তো তোমাদের এটা নাও থাকতে পারে, সেটা হলো আমি একটা সূত্র লিখে দিই, এটাতে অনেকগুলা জিনিস বের করতে পারবা। ওইটা একটু ভিতরে আছে, প্র্যাকটিস করায় দিই, তাহলে নিজেরাই পারবা, সূত্র লেখা লাগবে না। তাহলে এমসিকিউটা হয়ে গেল। আর বেশি ব্যাখ্যা, আগেও তো অনেকগুলো এমসিকিউ করানো আছে, এটা দেখতে পারো। এই যে এটা একটু দেখো, এটা দেখলেও অনেকগুলো হবে। যেমন বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা আসবে। বাট পরিচালন ব্যয় দেওয়া আছে, তো বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দাও, মোট মুনাফা। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে এই মোট মোট মুনাফা পেয়ে যাবো। মোট মুনাফাতে বলছে নিট ক্ষতি, বা এটা কি এই এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে যদি পজিটিভ হয় মোট মুনাফা, নিট মুনাফা, আর উল্টা হলে নিট ক্ষতি হয়। এবার মনে রাখতে হবে যে বিক্রয় থেকে মুনাফা, পরিচালন ব্যয়, পরিচালন মুনাফা দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে। বিক্রয় থেকে মুনাফাটা বাদ দিলে বিক্রিত পণ্যে ব্যয় পাবো। আর মুনাফা থেকে পরিচালন ব্যয়টা বাদ দিলে মোট ক্ষতি হবে, যেহেতু পরিচালন ব্যয়টা বেশি, মুনাফাটা কম। এই জায়গায় সেম কাজ, এই জায়গায় কি আছে, মুনাফা দেওয়া আছে, পরিচালন ব্যয় দেওয়া আছে। তাহলে মুনাফা আর পরিচালন ব্যয় যোগ করলে আমরা মোট মুনাফা পেয়ে যাব।
বিক্রয় থেকে মূল মুনাফা বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাবো। আশা করি বিষয়টা ক্লিয়ার। সর্বশেষ বলছে বিক্রয় কত, এই পিছন থেকে আসতে হবে। মুনাফা এবং মুনাফা নিট মুনাফা, মোট মুনাফা থেকে নিট মুনাফা বাদ দিলে পরিচালন ব্যয় পাবো। মুনাফা থেকে যদি আমি নিট মুনাফা বাদ দিই, বাকিটা পরিচালন ব্যয়। এবার আমার লাগবে বিক্রয়। বিক্রিত পণ্যের ব্যয় আর হলো বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট মুনাফা যোগ করলে বিক্রয় চলে আসবে। বিক্রিত পণ্য ব্যয়ের সাথে মোট মুনাফা যোগ করলে বিক্রিত পণ্যের ব্যয় চলে আসবে। এর উপর ভিত্তি করে অনেকগুলো সূত্র আছে, আর এটা তোমাদের আসে কিনা জানি না। ক্রয় মূল্যের উপর লাভের হার যদি 20% হয়, তো বিক্রয় মূল্যের উপর লাভের হার কি হবে? 20 গুণ 100 ভাগ 120 সমান 16 কত 6-7%। এবার আসো, ক্রয় মূল্যের উপর যদি লাভের হার বললাম, বিক্রয় মূল্যের উপর লাভের হার 20% হলে ক্রয় মূল্যের উপর কত হবে? এই 20 গুণ 100 আর মাইনাস হবে 80। 100 মাইনাস 20 মানে 80, ভাগ করলে কত হবে? 25%। মনে রাখতে হবে বিক্রয়ের উপর লাভের হার বেশি কম হয়, ক্রয়ের উপর লাভের হার বেশি হয়। এই জন্য বিক্রয় থেকে যখন ক্রয়ে কনভার্ট করো তখন মাইনাস হবে, আর ক্রয় থেকে বিক্রয় কনভার্ট করলে প্লাস হবে। এই ছিল আলোচনা। আমি বাকি একটু বিষয় আদি আছে এই ভিডিওর মধ্যে করে দিব, এই ভিডিওর মধ্যে বলি। আরেক ভিডিওতে আর পারতেছি না এখন, আরেকবার ভিডিও করা সম্ভব হবে না। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা তারাই শুধু এই সুবিধাটা পাইবা। এই আর্থিক অবস্থা বিবরণী নিয়ে আমি একটু বিস্তর আলোচনা করে দিব। সেই আলোচনা করার জন্য আমি যেটা খুঁজছি সেটা কই গেল, এ পাইছি। আগে বলে রাখছিলাম যে আর্থিক বিবরণী এবং এমসিকিউ দুইটা একসাথে আছে, বারবার ভিডিও করা সম্ভব না। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা এই সুবিধা তোমরা নিতে পারবা। এই দুইটা আলোচনা আগে করছি। আমি এই অঙ্ক যে 5টা অঙ্ক আছে মিন বইয়ে, নতুন বইয়ের মধ্যে, এই বইয়ের মধ্যে যা যা আছে সব বলে দিব, কোনটা কোন জায়গায় যাবে। আগে ভিডিওটা অবশ্যই দেখতে হবে, তাহলে ইনশাল্লাহ হিসাব বেগে নিয়ে টেনশন থাকবে না। হাতে নগদ এটা আমরা বুঝি না এমন তো কেউ নাই। সকল সঞ্চিতি ক্রেডিট, পাওনাদারি বাটা সঞ্চিতি ডেবিট। ক্রয় বিক্রয় বুঝি, প্রাপ্য হিসাব, কমিশন, বিমা প্রিমিয়াম তো 15 মাস হিসাব নিকাশ বুঝে গেছি। নতুন কিছু আছে কিনা খালি দেখবো, আর কিছু দেখবো না। 30শে জুন মনে রাখতে হবে, ব্যাংক জমা থেকে 10% সুদ ধরতে হবে। অঙ্কটা শেষ হয়েছে জুন মাসে 25 সালে। তাহলে ঋণ নিলাম জুলাই মাসে, জানুয়ারি মাসে 1 তারিখ। এটা সুদ ধরতে হবে কত? 10% ধরে অর্ধেক করে দিব, যেহেতু 10% ধরতে বলছি। ব্যাংক জমা থেকে সুদ নাই, তারপর সবটুকু বাকি। ঋণ, জাহাজ ভাড়া, উপভাড়া আমাদের জন্য আয়। মণিহারি, জীবন বীমা স্যালামিটা উত্তোলন মনে রাখতে হবে, মূলধন থেকে বাদ যাবে। অফিস সরঞ্জাম, গবেষণা ব্যয়, এটাও কিন্তু গবেষণা ব্যয় কিন্তু আবার অধিক সম্পদ হিসেবে গণ্য হবে। এই বিলম্বিত মুনাফাজিত ব্যয় সেটা পুঞ্জীবিত অবস্থায় অলিখিত বিক্রয়, ধারে বিক্রয় বিক্রয়ের সাথে যোগ হবে, দেনাদারের সাথে যোগ হবে। অব্যবহৃত মণিহারি থেকে মাইনাস হবে এবং চলতি সম্পত্তি গিয়ে বসবে। ব্যাংক জমাতে সুদ ধরার কাহিনী আগেই বললাম। দেনাদার থেকে 3000 টাকা আদায় যোগ্য নয়, বাদ দেওয়ার পরে অলিখিত বিক্রয় 30,000 যোগ করার পরে 10% মারলে যেটা হবে নতুন পরিসঞ্চিতি। অবিকৃত পণ্যের মূল্য মানে সমাপনী মজুত পণ্য। এটা আমাদের নতুন কিছু দেখি না যে তোমরা পারবা না, এই জন্য আর বেশি কিছু বলতেছি না। কারণ আগে ক্রিটিক্যাল অনেক বলা হইলো। প্রারম্ভিক মজুত পণ্য এটা 31 ডিসেম্বর। ক্রয় বিক্রয় ফেরত, ডেবিট পাশেটা বিক্রয় ফেরত, ক্রেডিট পাশেটা ক্রয় ফেরত। ক্রয় পরিবহন ভাড়া 9 মাস, 9 দ্বারা ভাগ করে 3 দ্বারা গুণ করে বকেয়া ব্যয় করবা, বকেয়াটা আবার চলতি দায় যাবে। বাট্টা, ডেবিট পাশেটা বিক্রয় বাট্টা, ক্রেডিট পাশেটা না, ডেবিট পাশেটা প্রদত্ত বাট্টা এবং পরিচালন ব্যয় লিখবা, ক্রেডিট পাশেটা প্রাপ্ত বাট্টা অন্যান্য আয় লিখতে হবে। ব্যাংক চার্জ, পরিচালন ব্যয়, হাতে নগদ সম্পদ, বংশপ্রাপ্তি, ক্রেডিট, এটা অন্যান্য আয় যাবে। উত্তোলন মূলধন, উত্তোলন ডেবিট পাশেটা উত্তোলন, ক্রেডিট পাশেটা মূলধন। সুনাম, স্থায়ী সম্পত্তি লিখবো। প্রাথমিক খরচ, সুনাম যেহেতু স্থায়ী সম্পদে লেখা যাবে। প্রাথমিক খরচ এটা ভুয়া সম্পদ, অলিক সম্পদ। এবং 10% বিনিয়োগ কবে? 1/10/2025, 1/10/2025, তার মানে 10 নম্বর মাস থেকে 10, 11, 12 3 মাসে সুদ কাউন্ট হবে। যেহেতু রেওয়ামিলে কোনো সুদ নেই, সবটুকু সুদ বকেয়া আছে, পার্সেন্টেজ করে 12 দ্বারা ভাগ করে 3 দ্বারা গুণ করে বকেয়া সুদটা বের করতে হবে। বিনিয়োগ দীর্ঘমেয়াদী বিনিয়োগে যাবে, ডেলিভারি ভ্যান দীর্ঘমেয়াদী সম্পদে যাবে, স্থায়ী সম্পদে যাবে। সম্ভাব্য ক্রেতার মধ্যে পণ্য বিতরণ করা হয়েছে, হিসাবভুক্ত হয়নি, বিজ্ঞাপনের সাথে যোগ হবে। এবং যদি বিজ্ঞাপন না থাকে, বিজ্ঞাপন লিখে রাখেনি, বিনামূল্যে পণ্য বিতরণ লিখে দেবে ডাইরেক্ট, এবং ক্রয় থেকে বাদ দিবে। অপরিচালন ব্যয়, কোন ব্যয়? অপরিশোধিত পরিবহন খরচ এত টাকা বকেয়া আছে, যোগ করতে হবে এবং চলতি দিয়ে যাবে। প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে মণিহারি অন্তর্ভুক্ত আছে, প্রারম্ভিক মণিহারি থেকে বাদ দিব এবং মণিহারির সাথে এসে যোগ করব। 200 টাকার দুইটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, যা হিসাবভুক্ত হয়নি, তাহলে বিবিধ করতে অন্যান্য ব্যয় লিখবো। 200 টাকা, 2টা নোট 400 টাকা লিখতে হবে।
নগদ থেকে 400 টাকা বাদ দিতে হবে। সমাপনী মূলধন পণ্য বিক্রিত পণ্য ব্যয় করার সময় মূলধন দিয়ে কি করবো বাদ দিব। এবার যেটা ছিল আরেকটু হয়তো ক্রিটিক্যাল আইটেম থাকতেও পারে, দেখে নিই। আজবত মূলধন ডেবিট পাশে এটা আজবত, ক্রেডিট পাশে এটা মূলধন, যন্ত্রপাতি ও 6% ঋণ, এটা না বোঝার মতন কিছু দেখি না। এটা সম্পদ ডেবিট পাশে, ওটা ক্রেডিট পাশে। প্রাপ্য হিসাব অতিরিক্ত মূলধন মূলধনের সাথে যোগ করতে হবে। প্রাপ্য নোট, প্রাপ্য প্রদেয় নোট, অগ্রিম বেতন, এটা কিন্তু সম্পদ, এটা বিষয় দায় বিবরণীতে লেখা যাবে না। চলতি সম্পদে চলতি সম্পদে লিখতে হবে। আর বকেয়া শুল্ক, এটা ক্রেডিট, চলতি দায় লিখতে হবে ডাইরেক্ট, এটা কিন্তু সম্পদ না, চলতি সালের বিষয় দায় বিবরণীতে আসবে না এই আইটেমটা। ব্যাংক যে ডেবিট, তাহলে সম্পদ। ইজারা সম্পত্তি 20 বছর, তাহলে যা আছে 20 দ্বারা ভাগ করলে 1 বছর অবশ্যই পেয়ে যাব। সরঞ্জাম বিক্রয়জনিত মুনাফা অন্যান্য আয়ে যাবে। ডক চার্জ আমরা বুঝি, ঋণের সুদ, প্রাপ্ত কমিশন, এটাও আমরা বুঝি। ক্রয় ও বিক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য 9% বিনিয়োগ, মনে রাখবো। আগে বলছি এটা যে 1/9/2025, তার মানে 3 মাসের সুদ, আমার 4 মাসের সুদ নিতে হবে। 12 দ্বারা ভাগ করে, পার্সেন্টেজ করে, 12 দ্বারা ভাগ করে, 4 দ্বারা গুণ করে আমাদের কি করতে হবে, ওই বকেয়া সুদের পরিমাণ বের করতে হবে। তবে এই জায়গায় সালটা যদি কি হইতো 2022 সাল হইতো, 1 বছরের বেশি তারিখ হইলে সর্বোচ্চ 1 বছরের সুদ কাউন্ট হইতো। এরকম হলে কিছু সুদ থাকলে সেটা বাদ দিয়ে বাকিটা আমরা বকেয়া ধরে নিতে, এখন সবটুকু বাকিয়া ধরতে হবে। গেল, এটা অগ্রিম বেতনে এত টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তার মানে এত টাকা বেতন খরচ হচ্ছে, চলতি সম্পদে অগ্রিম বেতন থেকে মেয়াদ উত্তীর্ণ লিখবো এই টাকাটা। বলি কিন্তু ধারে ক্রয়, ক্রয় থেকে বা ক্রয়